ওকে, আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। আমি একটু চেক করে নিই সব কিছু ওকে আছে কিনা। ওকে, আমরা শুরু করে দিচ্ছি আজকের অল ওকে। ঠিক আছে, অল ওকে, তো আমরা শুরু করি। আমি একটু পরপর আসলে চেক করবো, আমি মোবাইল সাথে রাখছি, রেকর্ড সব কিছু ঠিক আছে কিনা। এর কারণে আমি দেখছি রিসেন্টলি রেকর্ড অর্ধেক করতে গিয়ে কোনো একটা কারণে ধরো আবার কেটে যাই, এই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, তো গুণগত রসায়নে আজকে খুব ভালো একটা টপিক পড়বে। এই টপিকটা থেকে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় কি প্রশ্ন আসে? হ্যাঁ, বোর্ড পরীক্ষায় সিকিউ আসে। গতদিন আমরা অদক্ষেপ পড়ার ম্যাথ দেখেছিলাম, তো আমাদের টাইপ 1 শেষ, টাইপ 2 শেষ, টাইপ 3 শেষ, টাইপ 4 শেষ। ঠিক আছে, আজকে আমরা টাইপ 5, 6 পড়বো। চ্যাপ্টার আমরা শেষের দিকে। এরপর আমরা শিকা পরীক্ষা পড়বো, আয়ন শনাক্তকরণ পড়বো, পাতন, ক্রোমাটোগ্রাফি, এটা পরে আমাদের চ্যাপ্টার শেষ। তো তোমাদের জন্য ছোট একটা অ্যানাউন্সমেন্ট আছে। ঠিক আছে, ছোট একটা অ্যানাউন্সমেন্ট আছে। লেকচার 18 যে লিখেছে, ঠিক আছে, না লেকচার 19 হবে। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের পরে আমাদের সাইকেল 2 কিন্তু শুরু হয়ে যাবে। সাইকেল 2-তে আছে মূলত দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, আর একটা হচ্ছে কর্মমুখী রসায়ন। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমরা আপাতত ইউটিউবে নিব না। আমরা হচ্ছে তোমাদের জন্য আরেকটা চ্যাপ্টার গিফট করে দিচ্ছি, যেটা বেশি ইম্পর্ট্যান্ট, যেটা মনে হয়েছে আসলে ইউটিউবে আমাদের প্লেলিস্টে থাকা দরকার। তো আমরা ওই চ্যাপ্টারের কাজ শুরু করব। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, এই চ্যাপ্টারে আসলে দেখবো হচ্ছে তোমার কন্টেন্ট বলতে গেলে কি আছে, অনেক কম আছে রাসায়নিক পরিবর্তন, এবং এটা ফুল সিলেবাস বলতে এই চ্যাপ্টার থেকে তোমার দেখবে বোর্ড পরীক্ষায় 3টা সিকিউ আসবে, এবং সম্পূর্ণ ফার্স্ট পেপারের একটা বড় অংশ জুড়ে আছে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে, এটা হচ্ছে আমরা তোমাদেরকে একদম খুব ভালোভাবে এখানে যেমন দিয়েছি, ধৈর্য দিয়ে, গুরুত্ব দিয়ে, তোমাদেরকে আদর যত্ন করে যে পড়ানোর কাজটা, এটা কিন্তু আমরা শুরু করব। ঠিক আছে, এই চ্যাপ্টার শেষ হলে একটা ছোট ব্রেক দিয়ে আমরা ওইটার প্রসেসটা শুরু করে দেব, ওইটা ক্লাস রেকর্ডটা শুরু করে দেব, এবং নিয়মিত শিডিউলে দেখবা তোমাদের ক্লাসগুলো আপলোড হবে। আর এর মধ্যে যারা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও কর্মমুখী রসায়ন এই দুটো চ্যাপ্টার খুব ভালোভাবে শেষ করতে চাইছো, তোমরা একটু কষ্ট করে সাইকেল 2-তে এনরোল করতে হবে। এনরোলের জন্য তোমরা তো জানো, আমি একটু ছোটোভাবে একটু বলে দিই। ঠিক আছে, কিছুটা প্রমোশনও বলতে পারো। তো বিরক্ত হলে আসলে মানে আমি জাস্ট ইনফরমেশনটা জানিয়ে রাখার জন্য, কারণ এই দুইটা চ্যাপ্টার তোমরা যে কোনো একটা ব্রাউজারে যাবা, যে কোনো একটা ব্রাউজারে যাবা, গিয়ে ক্যামশিফু শপ লিখলেই হবে। কেমন, যে কোনো একটা ব্রাউজারে যাবা, এখানে ক্যামশিফু শপ লিখলেই হবে। ঠিক আছে, তো এখানের মধ্যে সাইকেল 2-তে চলে যাবা। সাইকেল 2 মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন সাথে কর্মমুখী রসায়ন, দুইটা চ্যাপ্টারেই কিন্তু প্রচুর তোমার কি আছে, থিওরি আছে। ঠিক আছে, এই দুইটা চ্যাপ্টারে কিন্তু প্রচুর থিওরি আছে। তো এগুলো আমরা বই ধরে ধরে খুব সুন্দরভাবে পড়বো, দেখবা তোমাদের এর বাইরে আর কিছু লাগবে না। মানে আমি পুরো দায়িত্ব নিয়ে দেখবা তোমার মাথায় সেট করে দেওয়ার কাজটা করে দিব। আর রেগুলার আমাদের কি থাকবে, এক্সামগুলো থাকবে। তো সাইকেল 2টা আপাতত হচ্ছে আমরা ইউটিউবে দিচ্ছি না। সাইকেল 2 যেটা আছে, এটা হচ্ছে আমরা আপাতত পেইডই রাখছি আর কি। তো তুমি এখানে বই সহ নিতে পারবে, বই ছাড়াও নিতে পারবে। বই ছাড়া হলে তোমার হচ্ছে শুধুমাত্র 1000 টাকা কোর্স ফি। আর এখানে ক্লাস কয়টা হবে আমি একটু বলে দিই। মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনে তোমার 21টা ক্লাস হবে, কর্মমুখী রসায়নের উপর 5টা ক্লাস হবে, এর মানে 26টা ক্লাস। ঠিক আছে, 26 থেকে 27টা ক্লাস, অর্থাৎ দুইটা চ্যাপ্টার। কর্মমুখী রসায়ন দুইটাই খুব ইম্পর্টেন্ট, কেমন যারা পরবর্তীতে হচ্ছে আসলে বোর্ড পরীক্ষায় ভালো করতে চাই বা মেডিকেলে, এই দুইটা চ্যাপ্টার দেখবা যে গুছিয়ে তোমাকে একদম দায়িত্ব নিয়ে এরকম তুমি প্লেলিস্ট আসলে পাবা না, একদম A to Z কভার করা আছে। ঠিক আছে, তো আমরা আসলে এটার কাজ পরে শুরু করব, কিন্তু এর আগে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা, একটা চ্যাপ্টারে দেখেছো আসলে ভালোই একটা পরিশ্রম লাগে। কারণ এমন না যে আমরা আসলে যেটা ফ্রি কন্টেন্ট তোমাকে দিচ্ছি, এটা হচ্ছে তোমাকে এমনি জাস্ট ফ্রি উদ্দেশ্যে দিচ্ছি তা না। এটার জন্য মোটামুটি আমি সুন্দর মতো যেভাবে তোমার, এমনও না যে আবার অনেক বেশি কঠিন এটা এটা দেখিয়ে তোমার সময় নষ্ট করছি, তাও না। তোমার যা লাগে একদম তোমাকে টার্গেট করে, তোমাকে উদ্দেশ্য করে কিন্তু এই প্লেলিস্টটা করা। ঠিক আছে, তোমাকে উদ্দেশ্য করে করা। তো এখানে দেখবো হচ্ছে আসলে তুমি যদি চিন্তা করো 1000টা, কালকে আমাদের টিমের মিটিংয়ে চিন্তা করছিলাম, ক্লাস হয়তো 38 থেকে 40 টাকার মতো করে হচ্ছে পার ক্লাস পরে, কিন্তু মানে এটা ওর্তি। এটা কেন বলছি, কারণ এটা করে রাখা হচ্ছে তোমাদের জন্য ভালো হবে। তো আমরা এসে যাই আমাদের
এই যে যখন এই ভিডিওটা দেখছো, আমি জানি ইউটিউবে যেহেতু যাচ্ছে, তো এই ক্লাসটা এক একজন এক এক সময় দেখছো, তো আমরা গুণগত রসায়ন দিয়েছি, রাসায়নিক পরিবর্তন আমরা তোমাদের সুন্দর মতো দিয়ে দিব, ঠিক আছে। 4th চ্যাপ্টার যেটা, কিন্তু 3rd চ্যাপ্টার আর 5th চ্যাপ্টার এটা হচ্ছে আমাদের পেট সাইকেলের মধ্যে আছে। ঠিক আছে। আর এখানে লাস্ট অংশ তো পারো, এখানে হচ্ছে জাস্ট এনরোলমেন্ট লিঙ্ক দেওয়া আছে, এখানে গেলেই হবে তোমার। এখানে গিয়ে তোমার নাম, তোমার ইমেলটা সুন্দর মতো দিবা, কলেজটা দিবা, 26 ব্যাচ হলে 26 ব্যাচ, 27 ব্যাচ হলে 27 ব্যাচ সিলেক্ট করবা, তোমার মোবাইল নাম্বারটা একটু ঠিক মতো দিবা, এরপর অল ইনফরমেশনস আর কারেক্ট দিয়ে প্রসিড পেমেন্টে চলে গেলে বিকাশ বা কার্ড যে কোনো মাধ্যমে তুমি পেমেন্ট করে দিতে পারবা। তো আমরা চলে আসি আমাদের আজকের পড়া লেকচার 19 টাইপ 5। অনেকের কাছে এটা কঠিন লাগে, কিন্তু আমি তোমাকে 4টা ম্যাথ করাবো, একটা সিকিউ করাবো, দেখবা তোমার এটা একদম তুমি নিজেই বলবা তুমি পারো কি পারো না, তুমি নিজেই বলবা, ঠিক আছে। খুব সহজ একটা টপিক। তাহলে এটা কি তুমি নিজেও গুরুত্ব দিয়ে পড়লে দেখতে এটা কোনো টপিকই না। টপিকের নাম হচ্ছে সমায়ন প্রভাব। সমায়ন প্রভাব বোর্ড পরীক্ষায় এমসিকিউর জন্য লাগে, ক নাম্বার কোয়েশ্চেনের জন্য লাগে, খ নাম্বার কোয়েশ্চেনের জন্য লাগে, সিকিউ এখান থেকে আসে। সিকিউ এমন না যে হচ্ছে মাঝে মধ্যে আসে, সিকিউ মোটামুটি ফ্রিকোয়েন্টলি আসে, ঠিক আছে। সমায়ন প্রভাব, এটার ইংলিশটা খুব সুন্দর, কমন আয়ন ইফেক্ট, ঠিক আছে। কমন আয়ন ইফেক্ট, এই টাইপ পর্যন্ত আসলে সিকিউ আসে। টাইপ 1 2 3 4 5 বোর্ড পরীক্ষা এটুক পর্যন্ত সিকিউ আসে। ইভেন বিগত বছরের বুয়েটের প্রশ্ন তুমি যদি দেখো ম্যাক্সিমাম সব এই টাইপের মধ্যে। টাইপ 5 এর ভিতর থেকে, মানে 1 2 3 4 5 এর ভিতর থেকে বিগত বছর সব প্রশ্ন এসেছে। তো এবারে একটু দেখো, ধরো আমি পানি নিলাম, এখানে কি মিশাতে চাইলাম, সিলভার ক্লোরাইড। তোমরা বলো সিলভার ক্লোরাইড যে লবণটা আছে এটা কি রকম, এটা কি রকম, স্বল্প দ্রাব্য। এটা কি বলতো, একটা লেস সলিউবল সল্ট, লেস সলিউবল বা স্লাইটলি সলিউবল বা স্পারাংলি সলিউবল সল্ট। কেমন, এটা হচ্ছে লেস সলিউবল সল্ট। এর মানে এটাকে যদি পানিতে মিশে, এখানে কি আছে, এখানে আছে পিওর ওয়াটার। পানিতে মিশে কি দ্রবীভূত হবে না, খুব কম দ্রবীভূত হবে। ম্যাক্সিমামই কি হবে বলতো, অদক্ষিপ্ত হবে। খুব সামান্য এখানে কি হবে, দ্রবীভূত হবে। খুব সামান্য এখানে কি হবে, দ্রবীভূত হবে। ম্যাক্সিমামই কি থাকবে, অদক্ষিপ্ত হবে। এটা হচ্ছে স্বল্প দ্রাব্য লবণ। এখন ধরো এর মানে এর দ্রাব্যতা কি কম, ধরো এখানে ওর দ্রাব্যতা হচ্ছে কি এস, এর দ্রাব্যতা হচ্ছে এস। এবার দেখো আমি এখানে পিওর ওয়াটার না দিয়ে, এখানে ধরো আমি একটা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দিলাম, ঠিক আছে। এখানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দিলাম, মানে পানির মধ্যে আগে থেকে কি মিশানো আছে, লবণ মিশানো আছে, ঠিক আছে। পানির মধ্যে আগে থেকে লবণ মিশানো আছে। তুমি বলো এই সময় কি ও বেশি দ্রবীভূত হবে নাকি কম দ্রবীভূত হবে? এই সময় দেখবা এ আরো কম দ্রবীভূত হবে, এর মানে আরো বেশি অদক্ষিপ্ত হবে। এখানে যাও দ্রবীভূত হয়েছে এটাও তো খুব কম, এখানে আরো কম হবে। এখানে ও দ্রাব্যতা কি হবে, আরো কম হবে। ধরো এখানে দ্রাব্যতা হচ্ছে এস প্রাইম, এখানে ও দ্রাব্যতা হচ্ছে কি বলতো, এস প্রাইম, ঠিক আছে। তাহলে বলছে বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা এই দ্রবণের দ্রাব্যতা অপেক্ষা কি বেশি, অর্থাৎ এই দ্রবণ ও দ্রাব্যতা আরো কমেছে। এটাকে বলছে সমায়ন প্রভাব। কিভাবে হয়েছে দেখো তো, এই দুইটা যৌগের মধ্যে একটা আছে ক্যাটায়ন, একটা আছে অ্যানায়ন, একটা আছে ক্যাটায়ন, একটা আছে কি অ্যানায়ন, সিলভার প্লাস সিএল মাইনাস, তাই না, সিলভার প্লাস সিএল মাইনাস, Na প্লাস সিএল মাইনাস। তুমি যদি দেখো এর মধ্যে সিএল মাইনাস অংশটা কি কমন। যদি দুইটা যৌগের মধ্যে কি থাকে বলতো, কমন একটা আয়ন থাকে, তখন যেই দুইটা যৌগ আছে, দুইটা যৌগেরই দ্রাব্যতা কমে যায়। শুধু যে দ্রাব্যতা কমে তা না, এরও দ্রাব্যতা কমে। কিন্তু এই হচ্ছে কি হাইলি সলিউবল একটা সল্ট। তোমাকে যখন সমায়ন প্রভাব বলবে, তোমাকে যৌগ দেয়া থাকবে কয়টা, তুমি পরীক্ষায় এটা বুঝবা কেমনে, দুইটা হাইলি সলিউবল সল্ট। তোমাকে যৌগ দেয়া থাকবে কয়টা, দুইটা। এর মধ্যে সাধারণত একটা দেয়া থাকে লেস সলিউবল সল্ট, আর একটা দেয়া থাকে হাইলি সলিউবল সল্ট। দুইটারই দ্রাব্যতা কমে, কিন্তু যেটা স্বল্প দ্রাব্য ওইটা একটা চোখে পড়ে। ভাই ওর এমনিই কি টাকা পয়সা নেই, ও এমনি দ্রবীভূত হয় না, বিষয় বুঝতে পারছো। এখন হচ্ছে কি আরো বেশি দ্রবীভূত হবে না, মানে এখন ও দ্রাব্যতাটা কি হয়ে যায়, আরো কমে যায়, বুঝতে পারছো। তো
এখনো ভালো বুঝে না, এমনি কিছুটা ঘটনা আজ করতে পারছো। এটা হচ্ছে কি হয়ে যায়, এখন ওর দ্রাব্যতা আরো কমে যায় যদি কি থাকে, কমন কোনো অংশ থাকে। এটা সোডিয়াম ক্লোরাইড হতে হবে এমন না, এটা সিলভার নাইট্রেটও হতে পারে। সিলভার নাইট্রেট যদি আমি দিয়ে দিই, তুমি বলো এখানে কি কমন কোনো আয়ন আছে? কমন কোনো আয়ন আছে? আছে, সিলভার প্লাস, আর এখানে হচ্ছে কি সিলভার প্লাস। তখনও কি হবে, উভয় যৌগের দ্রাব্যতা কমে, কিন্তু স্বল্প যৌগের স্বল্পদ্রব্য যে লবণ আছে এটা দ্রাব্যতাটা চোখে পড়ে, কারণ এটা তো এমনিই কম দ্রবীভূত, তো এখন আরো কম দ্রবীভূত হবে। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের জন্য সেজন্য গুরুত্ব বহন করে। এখন তোমরা বলতে পারো ভাই কেন, তাই না? এখন তোমরা বলতে পারো কেন, মানে কেন হচ্ছে কমন আয়ন ইফেক্টে তাহলে কি হয় বলো তো, দ্রাব্যতা কমে। আগে সবাই একটু লিখো সময়ন প্রভাবকে। আমি চলে গেলাম হাজারি স্যারের বইয়ে, ঠিক আছে, আমি চলে গেলাম হাজারি স্যারের বইয়ে। দেখো খুব সুন্দরভাবে স্যার বলেছেন এটা, কোন দ্রবণে দুটি তড়িৎ বিশ্লেষক, কয়টা যৌগ আছে? দুইটা তড়িৎ বিশ্লেষক। পদার্থের বিয়োজনের ফলে কোন একটি নির্দিষ্ট আয়ন যদি উভয় পদার্থ হতে উৎপন্ন হয়ে থাকে, তবে ওই আয়নটিকে দ্রবণে কি বলছে, সমায়ন বলা হয়। কেমন? দুইটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনের ফলে, এর মানে এটাও আয়নিত হচ্ছে, এটাও আয়নিত হচ্ছে। যদি একটি নির্দিষ্ট আয়ন উভয় পদার্থ থেকে উৎপন্ন হয়, তবে ওই আয়নটিকে ওই দ্রবণে সমায়ন বলা হয়। সমায়ন বিশিষ্ট দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যখন সমায়ন বিশিষ্ট দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যখন একই দ্রবণে দ্রবীভূত থাকে, তখন উভয়ের বিয়োজন মাত্রা বা দ্রাব্যতা সাধারণত কি হয়, হ্রাস পায়। তাহলে সমায়ন প্রভাবে দ্রাব্যতা কি পায়, হ্রাস পায়। এমসিকিউতে জিজ্ঞেস করবে সমায়ন প্রভাবে দ্রাব্যতা বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে, বাড়তেও পারে, কমতেও পারে। তাহলে কি হবে বলতো, অলওয়েজ কি হবে, হ্রাস পাবে, হ্রাস পায়। তবে বিশেষত উভয়ের মধ্যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির বিয়োজন মাত্রা বা দ্রাব্যতা যথেষ্ট কমে যায়, তাকে দ্রাব্যতার উপর সমায়ন প্রভাব বলে। তাহলে তোমরা কিভাবে লিখবা, হাজারি স্যারের বইয়ে ক নম্বরের কোয়েশ্চেন তো বেশ বড় করে ফেলছে, তাই না, সুন্দর করে বুঝাতে গিয়ে। তাহলে কি বলবা, দুটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যদি একটি কমন কি হয়, একটি নির্দিষ্ট আয়ন, একটি সমায়ন বা ব্র্যাকেটে লিখবা কমন আয়ন যদি উপস্থিত থাকে, তখন উভয় যৌগের দ্রাব্যতা কমে যায়। এই প্রভাবকে সমায়ন প্রভাব বলে। ঠিক আছে, একে সমায়ন প্রভাব বলে। কি বলবা, দুটি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে যদি একটি সমায়ন বা কমন আয়ন উপস্থিত থাকে, তখন উভয় যৌগের দ্রাব্যতা কমে যায়, একে সমায়ন প্রভাব বলে। ঠিক আছে, সবাই একটু লিখে নাও তো। দুটি তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য মানে দুইটাই হচ্ছে কি আয়নিক যৌগ, এর মধ্যে একটা থাকে স্বল্প দ্রাব্য আর একটা হয় কি অধিক দ্রাব্য, আমাদের যে এক্সাম্পলগুলো দিবে। তাহলে একটু সবাই লিখো তো, দুইটি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে, কারণ এটা লিখতে গেলে তোমার দেখবে অর্ধেক পেজ হয়ে গেছে। তুমি কথাটাকে একটু নিজের মতো করে লিখো। তোমার এখানে কি পয়েন্ট কি, দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য থাকবে। ঠিক আছে, এরপর কি থাকবে, একটি সমায়ন বা কমন আয়ন থাকবে, ফলে কি হবে, দ্রাব্যতা হ্রাস পাবে। এটা হচ্ছে মেইন কথা। কার দ্রাব্যতা হ্রাস পাবে, উভয়ের দ্রাব্যতা হ্রাস পাবে। কিন্তু যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আছে ওইটার দ্রাব্যতা কি হয়, যথেষ্ট কমে যায়। ঠিক আছে, ওইটাটা একদম চোখে পড়ে। তো একটু লিখো তো, দুইটি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে যদি সমায়ন বা কমন আয়ন উপস্থিত থাকে, তবে উভয় যৌগের দ্রাব্যতা হ্রাস পায়, একে সমায়ন প্রভাব বলে, একে সমায়ন প্রভাব বলে। ঠিক আছে, এখন বলছো সমায়ন প্রভাব কেন হচ্ছে, কেন হচ্ছে একটু দেখো তো। খুব সুন্দরভাবে বলেছে হাজারি স্যার, লাইনগুলো হাইলাইট করে কিন্তু খুব সুন্দরভাবে বলেছে। দেখো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য যৌগটির দ্রাব্যতা গুণফলের মান স্থির সংখ্যা মানটি অপরিবর্তিত রাখার জন্য এরূপ ঘটে। অর্থাৎ একজন মানুষ কতটুকু খেতে পারবে এটা তো ফিক্সড। ঠিক সেম একটা দ্রাবকে এই দুইটা আয়ন এর ঘনমাত্রা সর্বোচ্চ মান কত হতে পারবে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফিক্সড। ধরো তুমি কতটুকু খেতে পারবে এটা হচ্ছে ফিক্সড। তুমি যদি একটু আগে খেয়ে ফেলো, তাহলে তুমি কি এখন বেশি খেতে পারবা, পারবা না। এখানে দেখো, এখানে ও আগে খাই নেই, এই পাত্রের ভিতর ও সিলভার প্লাস সিএল মাইনাস কে আগে খাই নেই। এখানে কি হয়েছে, আগে থেকে সিএল মাইনাসকে একটু খাই ফেলছো। এখানে কি করছে দেখো তো, সোডিয়াম ক্লোরাইড উপস্থিত আছে মানে আগে থেকে কাকে খেয়ে ফেলছে, সিএল মাইনাসকে খেয়ে ফেলছে। ফলে এখন সিলভার প্লাস আর সিএল মাইনাস, আগে পানিটা যেরকম করে খেত, আগে পানি দ্রাবককে পানি, ঠিক আছে, দ্রাবককে পানি, এখানেও দ্রাবককে পানি, কিন্তু পানির ভিতর কে আছে, Na প্লাস সিএল মাইনাস। এই পানি আগে কিচ্ছু খায়নি, তো এই সিলভার প্লাস সিএল মাইনাসকে পেয়ে যা খেতে পারছে, এটা তো একটা নির্দিষ্ট মান আছে, ও খেতে পারবে। কিন্তু এই বেচারা এই যে আসবে জানে না আগে থেকে কি আছে, কিছু সিএল মাইনাসকে দ্রবীভূত করে ফেলেছে, খেয়ে ফেলেছে। তাহলে ওর পেটে এখন সিলভার প্লাস সিএল মাইনাসের জন্য জায়গা কি হয়ে গেল বলো তো, কমে গেল। তো এটাই বলছে, সেই জন্য এইটাকে যখন ঢালবা সিলভার প্লাস সিএল মাইনাস এর ভিতর বেশি দ্রবীভূত হতে পারবে না, ম্যাক্সিমাম কি হয়ে থাকে বলো তো, অধক্ষিপ্ত হয়ে থাকে। অর্থাৎ দ্রাব্যতা কি হয়, আরো কমে যায়। কেমন, দ্রাব্যতা কি হয়, আরো
কমে যায়। বুঝতে পারিনি এখনো ভালো, বাট মোটামুটি বুঝতে পারছি। দেখো কি বলছে, দেখো মানে কেএসপি হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু আয়নগুলো থাকতে পারবে এই মানটা ফিক্সড। বলছে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে তা নিম্নরূপে বিয়োজিত হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে এটা কি হয় অ্যাকোয়াস, এটা কি হয় অ্যাকোয়াস। ধরো এর মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া হলো, তোমরা বলো এই যৌগ কয়টা, দুইটা। যৌগ কয়টা, দুইটা। একটার ক্ষেত্রে দিয়েছি উভমুখী চিহ্ন, এর মানে এটা স্বল্প বিয়োজিত হয়। আরেকটার ক্ষেত্রে দিয়েছি একমুখী চিহ্ন, এর মানে এটা হচ্ছে কি বলতো হাইলি সলিউবল, এটা হচ্ছে ভালোই আয়নিত হয়, এটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, এটা হচ্ছে অনেক বেশি পরিমাণ আয়নিত হয় 70 থেকে 100%। তাহলে এবার দেখো তো এর থেকে অ্যামোনিয়াম প্লাস পাচ্ছি, এর থেকে আমরা কি পাচ্ছি অ্যামোনিয়াম প্লাস পাচ্ছি। তাহলে তোমরা বলো কমন আয়ন আছে নাকি নাই? আছে। কমন আয়ন যদি থাকে তাহলে এর দ্রাব্যতা কি হয়ে যাবে, কমে যাবে। এখন বলতে পারো কেন, এখন বলতে পারো কেন। এর কারণ হচ্ছে দেখো এই দুইটা আয়ন কত থাকবে, অ্যামোনিয়াম প্লাস এবং OH মাইনাস কত থাকবে, এটা হচ্ছে ফিক্সড। তো এখান থেকে অ্যামোনিয়াম প্লাস আসছে, তাহলে এখন তো আর এখান থেকে এত বেশি কি আসতে পারবে না, এই দুইটা আসতে পারে। বুঝে নেই, বুঝে নেই, বুঝে সহজ করে বলি। দুইটা বিক্রিয়া, এটা লিখলাম আর এটা লিখলাম। আমরা এসএসসিতে লা শাতেলিয়ার নীতি কি পড়েছিলাম দেখো তো, এটা তাহলে দুইতে আমরা এক্সট্রা এক্সপ্লেন করতে পারি। একটা হচ্ছে কেএসপি দিয়ে, অথবা আমরা কি দিয়ে বলতো লা শাতেলিয়াস প্রিন্সিপাল, লা শাতেলিয়াস প্রিন্সিপাল, দুইটা দিয়ে কিন্তু এটাকে ব্যাখ্যা করতে পারি। দেখো এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া, এটা হচ্ছে সাম্য অবস্থায় আছে। কেমন, যদি এখানে কিছু বেড়ে যায়, প্রোডাক্ট কিছু বেড়ে যায়, তোমরা বলো বিক্রিয়া কোন দিকে যাবে? এটাকে আমরা বলি সম্মুখ দিক, এটাকে আমরা বলি হচ্ছে রিভার্সিয়েশন বা ব্যাকওয়ার্ড রিয়েকশন, পশ্চাৎ দিকে ঘটে। এটা হচ্ছে সম্মুখ দিক ফরওয়ার্ড, এটা হচ্ছে কি বলতো ব্যাকওয়ার্ড। এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়েকশন, এটা হচ্ছে কি বলতো ব্যাকওয়ার্ড রিয়েকশন। যদি প্রোডাক্ট কোনোটা বেড়ে যায় তাহলে বিক্রিয়া কোন দিকে যায়, বিপরীত দিকে যায়, সাম্যের অবস্থান ঠিক রাখার জন্য। যদি এটা বেড়ে যায় তখন কোন দিকে যায় বলতো, এদিকে যায়। এদিকে যাওয়া মানে কিসে যাওয়া, অ্যাকোয়াসে যাওয়া। ডান দিকে যাওয়া মানে সম্মুখ দিকে যাওয়া মানে ও কোন দিকে কিসে যাওয়া বলতো, অ্যাকোয়াসে যাওয়া। এর মানে ও কি হওয়া, দ্রবীভূত হওয়া। এর মানে যত এদিকে যাবে তত কি হবে, যত এদিকে যাবে তত ও কি হবে, দ্রবীভূত হবে। আর যত এদিকে যাবে তত ও কি হবে, অধক্ষিপ্ত হবে। যত এদিকে যাবে তত কি হবে, বিপরীত দিকে যাবে। এটা হচ্ছে সম্মুখ দিক, এটা হচ্ছে কি বিপরীত দিক। বুঝছো? এই দেখো যত এদিকে যায় তত কিসে যায়, আয়নগুলো বিভক্ত হয় অ্যাকোয়াস। এর মানে পানি এসে একটু জড়িয়ে ধরে হারাই যায় পানির ভিতরে, এর মানে কি হয়, দ্রবীভূত হয়। কিন্তু যদি বিক্রিয়া বিপরীত দিকে যায় তাহলেও কি হবে বলতো, বেশি অধক্ষিপ্ত হবে। তাহলে এখানে কি হয়েছে, প্রোডাক্টের কোনো একটা ঘনমাত্রা বাড়ছে যেহেতু অন্য জায়গা থেকে আসছে, তাহলে ও বিক্রিয়া সম্মুখ দিকে যাবে না বিপরীত দিকে যাবে, বিপরীত দিকে যাবে। বিপরীত দিকে গেলে অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, এর মানে কি হবে বলতো, অধক্ষিপ্ত হবে। তো এখানে এই কথাগুলাই বলেছে, অ্যামোনিয়াম প্লাস যুক্ত অণু গঠন করতে পারে। বলছে ফলে পূর্বের ওই দ্রবণে অ্যামোনিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা কি করে, বৃদ্ধি করে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিয়োজন। এরপর বলছে ফলে পূর্বের সাম্য অবস্থা বিয়োজিত হয়। পূর্বের সাম্য অবস্থা বজায় রাখার জন্য এত এর গুণফলের পরিমাণ কমাতে হবে, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বাড়াতে হবে। এটার পরিমাণ বেড়ে গেছে, তাহলে এটা সাম্য অবস্থা বজায় রাখার জন্য লা শাতেলিয়ার নীতি বলে হচ্ছে কোনো বিক্রিয়ার সাম্য অবস্থায় থাকাকালীন যদি বিক্রিয়ার কোনো একটি ফ্যাক্টর যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন হয়, তখন পরিবর্তন করা হয়, তখন সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তা সম্ভব করতে হলে বলছে কিছু অ্যামোনিয়াম প্লাস আয়নের সাথে OH মাইনাস আয়ন যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অণু গঠন করতে হয়। ফলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আগের বিয়োজন পরিমাণ কমে যায় এবং দ্রবণে OH মাইনাসের ঘনমাত্রাও কমে যায়, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হ্রাস পায়। ঠিক আছে, এরপর বলছে কি, এটা পড়ানোর সময় অনলাইন অফলাইনে আরেকজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে বাফার দ্রবণ কি। যেমন বলছে বাফার দ্রবণে সমায়ন প্রভাব দেখা যায়। আমরা যখন রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা দিব তখন দেখবা বাফার দ্রবণ টপিকটা পাবা, কেমন খুব সুন্দরভাবে এখানে পড়ানো হবে। ওইখানে দেখবা দুইটা যৌগ আছে বাফার দ্রবণ, ঠিক আছে। যেমন এটা হচ্ছে একটা বাফার দ্রবণ, এটা হচ্ছে ক্ষারীয় বাফার। তো বাফারকে আমরা ওই সময় দেখব। বাফার দ্রবণ হচ্ছে এমন একটা ম্যাজিক্যাল সলিউশন যেটা দ্রবণে H+ এবং সামান্য পরিমাণ H+ এবং OH মাইনাস যোগ করলেও দ্রবণের পিএইচ পরিবর্তন হতে বাধা দেয়, পিএইচ পরিবর্তনকে রেজিস্ট করে। ঠিক আছে, পিএইচ পরিবর্তন হতে দেয় না। তো এটা আমরা কিসে পড়বো, বাফার দ্রবণের ডিটেল একদম ম্যাথ সহ সব কিছু মিলাই এর ভিতর 5টা টাইপ সহ আমরা পড়বো হচ্ছে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে। তো এবার দেখাচ্ছে সমায়ন প্রভাব দেখাচ্ছে। তো এখানে দেখো তো অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সমায়ন আছে বিয়োজন মাত্রা দ্রাব্যতার পরিমাণ বিশুদ্ধ পানিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন ও দ্রাব্যতার পরিমাণের চেয়ে কম হয়। অর্থাৎ এই দুইটা থাকলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রাব্যতা ছিল ওইটার পরিমাণ বিশুদ্ধ পানিতে যে দ্রাব্যতা এর চেয়ে কম হবে। যেমন সিলভার ক্লোরাইড এমনি হচ্ছে স্বল্প দ্রাব্য, এর মধ্যে যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম ক্লোরাইড থাকে সমায়ন আছে।
দ্রবণ যোগ করে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পেয়ে সিলভার ক্লোরাইড কি হয় বলতো, ও দ্রাব্যতা এমনিই কম, এখন আরো কমে যাবে, সমায়ন প্রবাহের দ্রাব্যতা কি হয়, আরো কমে যায়, দ্রাব্যতা হ্রাস পেয়ে সিলভার ক্লোরাইড অধক্ষেপ করে। এরপর দেখো সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে তীব্র তড়িৎ বিশ্লেষ্য ধরো কি করা হয়েছে, HCl, দুইটাই এখানে শক্তিশালী আছে। তো এখানে কি Cl মাইনাস আছে, কমন আয়ন আছে, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পেয়ে সোডিয়াম ক্লোরাইড কি হয় বলতো, ক্যালাসিত হয়। সোডিয়াম ক্লোরাইড ক্যালাসনে তাহলে কাকে যোগ করা হয়, তোমাকে যোগ পরীক্ষা এটার উপর করে বুয়েট একটা কোয়েশ্চেন দিয়ে দিল, আমরা ধরো আনাজ কানাজ পড়ছি কনসেপ্ট বাড়ানোর জন্য। তাহলে এইকে ধরো অধক্ষিপ্ত করতে চাইলো, অধক্ষিপ্ত করা মানে কঠিন আকারে ও ক্যালাস আকারে জমা হওয়া, তাহলে ক্যালাসিত করার জন্য কাকে দিব, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে দিব। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে দিব। ঠিক আছে, এই কনসেপ্টগুলো ঠিক আছে। এখানে একটা কথা বলেছে, এটা এমনি জাস্ট আমি পড়িয়ে দিচ্ছি, দেখো দুটি ক্যাটায়নের মিশ্র দ্রবণে নির্দিষ্ট একটি ক্যাটায়নকে অধক্ষেপ করে পৃথক করার জন্য সমায়ন প্রভাব প্রয়োগ করে উভয় ক্যাটায়নের প্রয়োজনীয় বিকারকের মোলার ঘনমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। তোমরা মনে রাখবে, আমি তোমাদের বলেছিলাম সালফাইডগুলো কি হয়, লেস সলিউবল, যে কোনো সালফাইড, লেড সালফাইড, সালফাইড, সালফেট না, ঠিক আছে, সালফাইড, ঠিক আছে, সালফাইড, কপার সালফাইড, জিঙ্ক সালফাইড, কেমন, এটা হচ্ছে কি বলতো, কপার সালফাইড, বাংলা হচ্ছে এরকম সালফাইড, এটা হচ্ছে স্বল্প দ্রাব্য, এরা এমনি দ্রবীভূত হয় না। ঠিক আছে, এর কেএসপির মান থেকে এটা আমরা স্পষ্ট প্রমাণ পাই, এটাও কম এটাও কম, কোনটা বেশি কম, কোনটা স্বল্প দ্রাব্য, দেখো জিঙ্ক আর কপারের মধ্যে এটা জীবনে 0 আছে, 0.0000 এমনি করে 0 হিসাব করলে 37টা 0, আর এখানে 0.00 করে হিসাব করলে কয়টা 0 বলো তো, 22টা 0, 22টা 0, কেমন। তো দুই বইয়েই হচ্ছে স্বল্প দ্রাব্য। এখন করছে কি, এর মধ্যে ধরো H2S চালনা করা হয়েছে, তাহলে তোমরা বলো কমন আয়ন আছে, সালফাইড 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 সালফাইড, কমন আয়ন আছে, তাহলে এবার বলো এও কম দ্রবীভূত হয়, এও কম দ্রবীভূত হয়, কে বেশি কম দ্রবীভূত, বেশি কম, এ হচ্ছে বেশি কম দ্রবীভূত, কারণ এর জীবনে হচ্ছে কি বলতো 0 হচ্ছে 37টা, যার জীবনে 0 বেশি ও কি ছোট। ঠিক আছে, তাহলে ও ছোট মানে ও কি হয়, দ্রবীভূত হয় কম, এর মানে এর ভিতর যদি আমরা H2S চালনা করি, কে আগে অধক্ষিপ্ত হয়ে যাবে বলতো, কপার সালফাইড আগে অধক্ষিপ্ত হয়ে যাবে। চালনা করলে বলছে উভয়ের হতে H2S এর বিয়োজন মাত্রা হ্রাস পেয়ে, এর মানে সালফাইড আয়ন উৎপন্ন হয়, সহজ কথা হচ্ছে সালফাইড আয়ন উৎপন্ন হয়। ঠিক আছে, সালফাইড আয়ন ও কপার 2+ এর আয়নিক গুণফল ওর কেএসপির মান অতিক্রম করে, তাই কালো কপার সালফাইড, মনে রাখবা কপার সালফাইড কালো, এটা অ্যাডমিশনের কোয়েশ্চেন, এটা এখানে দাগাইনি, গত 2-3 বছরের ভিতরে এটা কোন একটা অ্যাডমিশনে আসছে, হয় মেডিকেল না হয় ঢাকা ভার্সিটি, মেডিকেল অথবা ঢাকা ভার্সিটি। কপার সালফাইডের বর্ণ কি, কালো, দেখছো মাঝে মধ্যে ছোট ছোট এরকম কোয়েশ্চেন এসে যায়। তাহলে কপার সালফাইড কি হয়, আগে অধক্ষিপ্ত হয়। তাহলে বইয়ের এখান থেকে তোমাকে ধরো একটা এক্সাম্পল দিয়ে দিতে পারে, কমন আয়নের উদ্দীপক এই দুইটা আছে, এর মধ্যে H2S চালনা করা হলো, মানে কঠিন না করে সহজ করে বলে H2S চালনা করা হলো, তাহলে কে আগে অধক্ষিপ্ত হবে, দুইটাই কি আছে, দ্রাব্যতা গুণফল দেয়া আছে, যার দ্রাব্যতা গুণফল কম ও আগে অধক্ষিপ্ত হবে। ঠিক আছে, কিন্তু এই অবস্থায় জিঙ্ক সালফাইড কি হয়, দ্রবণে থেকে অধক্ষিপ্ত হয় না, এটাকে বলা হয় সিলেক্টিভ প্রেসিপিটেশন। এটা নিয়ে আমরা পড়বো, কেমন, এটা নিয়ে আমরা পড়বো সিলেক্টিভ প্রেসিপিটেশন। ওকে, এবার আমরা বইয়ের মধ্যে আসি, মানে এখানে আসি। ঠিক আছে, এবার আমরা এখানে আসি। আমরা ফার্স্ট একটা প্রবলেম করতে চাই, তখন আমরা জিনিসটা একদম মান থেকে বুঝতে পারবো। বলছে 35°C তাপমাত্রায় তোমরা কোয়েশ্চেনটা একটু সুন্দর মতো লিখবা, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল দেয়া আছে, কেমন, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল দেয়া আছে। এর সম্পৃক্ত দ্রবণে 0.1 মোল সোডিয়াম ক্লোরাইড যোগ করলে, 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড যোগ করলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো বা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তোমরা বলো ও দ্রাব্যতার কি কোনো পরিবর্তন হবে, এটা সিলভার ক্লোরাইড, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, দুইজনের মধ্যে কমন আয়ন আছে, কমন আয়ন আছে, এর মানে দ্রাব্যতার অবশ্যই পরিবর্তন হবে। এর দ্রাব্যতা আগে যা ছিল এখন দ্রাব্যতা কি হয়ে যাবে, কমে যাবে। এই জিনিসটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছে, এর মানে কি করতে হবে, আমাদের মান নিয়ে কাজ করতে হবে। তো প্রথম আমি যে কাজটা করব, এটা হচ্ছে শুধুমাত্র সিলভার ক্লোরাইড আছে, এখনো ওর জীবনে সোডিয়াম ক্লোরাইড আসে নাই, কারণ তোমাকে জিজ্ঞেস করেছে কোনো পরিবর্তন হবে কি, ঘ নাম্বার কোয়েশ্চেনে যখন আসবে তখন তোমাকে দুইটা জিনিস দেখাতে হবে, একটা হচ্ছে ও এটা সোডিয়াম ক্লোরাইড আসার আগে, সমায়ন প্রভাব আসার আগে ওর দ্রাব্যতা কত ছিল,
এ আসার পরেও দ্রাব্যতা কত হয়েছে, তাহলে তুমি বলবা পরিবর্তন হতে পারছে কিনা। মানে বুঝছো, কোয়েশ্চেনে বলবে হচ্ছে তোমাকে আগেরটা দেখাতে বলে নাই, কিন্তু কোয়েশ্চেনের ভিতরের কথা তোমাকে আগেরটা দেখাতে হবে, কারণ জিজ্ঞেস করেছে দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কি। তো এটার জন্য আমাদের দেখানো লাগবে। একটু দেখো কি বলছে, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল এত। তাহলে আমরা সিলভার ক্লোরাইডের জন্য এত প্র্যাকটিস করাবো ম্যাথগুলো, দেখবা তোমাদের কাছে এগুলা একদম পানি হয়ে যাবে, কিছুই না। ফার্স্ট আমাদের কি লিখতে হবে বলো তো, বিক্রিয়া লিখতে হবে। এবার তোমরা বলো এখানে এর পরিমাণ কত, এস, এর পরিমাণ কত, এস। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অবস্থা। এখানে সোডিয়াম ক্লোরাইড এখনো জীবনে আসে নাই, এটা কি উমুখী চিহ্ন, এর কারণে এটা হচ্ছে কি লেস সলিউবল সল্ট। এখানে দুইটা সল্ট আমি তোমাদের বারবার বলেছি, এখানে কি দিবে, দুইটা যৌগ দিবে। একটা হচ্ছে কি লেস সলিউবল, আর একটা হচ্ছে কি হাইলি সলিউবল। সোডিয়াম ক্লোরাইড আমরা জানি কি বলতো, অধিক দ্রবণীয় লবণ। সোডিয়াম প্লাস শনাক্তকরণে একটা আয়নের নাম পড়েছিলাম, এটা কি পটাশিয়াম পাইরোএন্টিমোনেট দিলে তখন সোডিয়াম পাইরোএন্টিমোনেটের অদক্ষে বলছে দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কি। তাইলে এবার দেখো এই কেএসপি সমান আমরা কি লিখতে পারি, বোর্ড পরীক্ষা আমরা লিখবো কেএসপি সমান সিলভার প্লাস, এটা কোন কেস, এটা হচ্ছে বিশুদ্ধ পানিতে। ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো বিশুদ্ধ পানি। এখনো উপরে একটু টাইটেল দিবে, আমি দিতে ভুলে গেছি। এটা হচ্ছে কোন অবস্থা বলতো, বিশুদ্ধ পানিতে, বিশুদ্ধ পানিতে। তাহলে ওর কেএসপি সমান কত, 2 পয়েন্ট, এটাও এস এটাও এস, এর মানে কি এস স্কয়ার, এস ইকুয়াল কত দাঁড়ায়, 2.45 into 10 to the minus 10। ঠিক আছে, তাহলে দাঁড়াই হচ্ছে 1.56 ইন্টু মোল পার লিটার। তাহলে তুমি কি বলবা, সুতরাং বিশুদ্ধ পানিতে বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষা এভাবে লিখবা, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা, বিশুদ্ধ পানিতে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা 1.56 into 10 to the minus 5 মোল পার লিটার। কেমন, বিশুদ্ধ পানিতে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কি হবে, 1.56 এত। এবার আমরা দিব হচ্ছে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে। তো এখানে দেখো, এখানে একটা কোয়েশ্চেনে আছে কি 0.1 মোল, কিন্তু দ্রবণের আয়তন বলে নেই। আমাদের লাগবে হচ্ছে ঘনমাত্রা। যদি দ্রবণের আয়তন না বলে তাহলে আমাদের ধরে নিতে হবে, এটা অবশ্য টাইপিস্ট এখানে একটু ঝামেলা করেছে এখানে। এরপর আমি এভাবে রেখেছি এর কারণে যাতে তুমি পার্থক্যটা বুঝতে পারো। যদি এত মোল বলে দেয় মানে আরো একটা প্রবলেম, তখন তোমাকে ধরে নিতে হবে 1 লিটার দ্রবণের কথা বলেছে। ঠিক আছে, তখন এটা তোমার বুঝতে হবে 1 লিটার, এর মানে 0.1 মোল পার লিটার। কারণ আমার লাগে কি ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেটের ভিতর কি লাগে ঘনমাত্রা, সেজন্য আমার কি দেখতে হবে বলতো, ঘনমাত্রাটা লাগবে। আয়তন তো বলে দেয় না, আয়তন দিয়ে দিলে আমি এত মোলকে আয়তন দিয়ে ভাগ করলে মোল পার লিটার লিখতে পারতাম। এখন এত মোল যেহেতু বলেছে, এটা মোল পার লিটারে নিয়ে দেখতে হবে। এবার আসো এটা হচ্ছে কি বিশুদ্ধ পানিতে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এত। এটুকু একটু লিখে নিবা, কেমন, এটুকু একটু লিখে নিবা, খুব সুন্দরভাবে আমরা বুঝে যাব। দেখো এবার হচ্ছে 0.1 মোলার আমরা খাতায় এভাবে লিখবো, 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা। এভাবে আমরা খাতায় টাইটেল দিব, কেমন, দিয়ে এটার নিচে একটা দাগ দিয়ে দিবে পেন্সিল দিয়ে। তাহলে এবার দেখো তো এবার বিক্রিয়া কয়টা, এবার বিক্রিয়া কিন্তু দুইটা, কারণ এখানে এখন খেলায় উপস্থিত আছে কয়জন বলো তো, 2 জন। এটা হচ্ছে সিলভার ক্লোরাইড, এ বিয়োজিত হয়, কেমন বিয়োজিত হয়, সামান্য বিয়োজিত হয়। তাহলে অ্যাকুয়াস এ কি সলিড। আরেকজন আছে, আর একটু গ্যাপ দিয়ে এর মানে সংশ্লিষ্ট বিক্রিয়া দুইটা লিখলাম এই কেসের জন্য। এটাই কিন্তু আমার মূল প্রশ্ন, কিন্তু এটাতে আমার দেখানো লাগছে আগেও কত ছিল, মানে আগেও টাকা পয়সা কত ছিল, এখন টাকা পয়সা কত আছে, পরিবর্তন চেয়েছে তোমাকে
আগে ও দ্রবীভূত কত হতো, এখন কত হবে। এখানে দিয়েছে উভমুখী, এখানে দিয়েছে একমুখী, কারণটা বুঝতে পারছো, এটা হচ্ছে লেস সলিউবল, এটা হচ্ছে হাইলি সলিউবল সল্ট। এটা যখন বিয়োজিত হয় তখন কি পাই বলো তো, এটা পাই এস, এটা পাই কি এস, ঠিক আছে, এটা পাই এস, এটা পাই কি এস। এটা যখন বিয়োজিত হয় তখন কি হয়, এটার ঘনমাত্রা দেওয়া ছিল 0.1 মোল, এটা একটা ভাঙলে এটার গায়ের ভিতর কি আছে বলতো, সোডিয়াম প্লাস আছে একটা, সিএল মাইনাস আছে একটা, এটা একটা ভাঙলে Na প্লাস পাবো একটা, এটা পাবো একটা, এটা 10টা ভাঙলে এটা পাবো 10টা, এটা পাবো 10টা, এটা যা আছে এটা তো আমরা বলছি পুরোটাই ভেঙে যায়। 0.1 যদি ভাঙে তাহলে আমরা এখানে কত পাবো, 0.1 মোলার, এটাও কত 0.1 মোলার। তো এখন কি লিখতে পারি আমরা, এখন লিখতে পারি বিক্রিয়া পাত্রে কেএসপি তো সবার না, সোডিয়াম ক্লোরাইডের কেএসপি আছে, আমরা বারবার বলেছিলাম সবল তড়িৎ বিশ্লেষের কেএসপি আছে না, কিসের আছে বলতো, দুর্বল তড়িৎ বিশ্লেষণের কেএসপি আছে, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের কেএসপি আছে। তাহলে এবার দেখো তো সিলভার প্লাসের মোট পরিমাণ কত, বুঝো নাই, সিলভার প্লাস কয়জন থেকে আসতেছে, এর কাছ থেকে আসতেছে, এর কাছ থেকে কোনো সিলভার প্লাস আসছে, শুধু এর কাছ থেকে আসতেছে, এর কাছ থেকে কোনো সিলভার প্লাস আসছে না, আসছে না, তাহলে এখানে কি হলো বলো তো, এস মোলার। সিএল মাইনাস কত হবে, এস প্লাস, সিএল মাইনাস কি হবে, এস প্লাস 0.1 মোলার। এবার এখানে একটা টেকনিক্যাল জিনিস আছে, দেখো সিএল মাইনাস কয়জন থেকে আসতেছে, এ দিছে এস, এ দিছে 0.1, ধরো তোমাদেরকে আমরা চিন্তা করলাম গিফট দিব, কেমন, তোমাদেরকে আমরা চিন্তা করলাম হচ্ছে গিফট দিব, মানে অসাধারণ অনেকগুলো গিফট দিব, ঠিক আছে। এখন ধরো আমি তোমাদেরকে গিফট করছি 10 টাকা করে, ঠিক আছে, আমি তোমাদেরকে গিফট করছি 10 টাকা করে, অপূর্ব এসে তোমাদেরকে গিফট করলো বলো 1 লাখ টাকা করে, তাহলে তুমি তোমার কাছে কত টাকা আছে বলবা, তুমি কি তোমার কাছে বলবা 1,10,000 আছে নাকি 1 লাখ টাকা আছে, কোনটা বলবা, মানে বুঝছো, ধরো চিন্তা করলাম হচ্ছে যাদের তো ক্লাস নোট কন্টেস্টে ছিল, সামনেও আসবে, তোমাদেরকে তো আমি সাইকেলে ফ্রি এনরোলমেন্ট দিয়েছিলাম, যাই হোক এখন ধরো চিন্তা করলাম হচ্ছে আমি গিফট দিব, টাকা পয়সা কমে গেছে, ধরো চিন্তা করলাম হচ্ছে 10 টাকা করে দিব, অপূর্ব এসে যদি তোমাদেরকে 1 লাখ টাকা দেয়, তুমি তোমার কাছে কি 1,10,000 আছে বলবা নাকি 1 লাখ টাকা আছে বলবা, স্মার্ট ওয়ে হচ্ছে তুমি তোমার কাছে বলা হচ্ছে 1 লাখ টাকা আছে, ঠিক আছে। ঠিক সেম দেখো সিলভার ক্লোরাইড সি থেকে সিএল মাইনাস আসছে এস পরিমাণ, যেটা অনেক কম, অনেক কম মানে অনেক কম, কেমন কম দেখো তো, বিশুদ্ধ অবস্থায় আসে হচ্ছে 0.0000156, 4টা জিরো এরপর 156, এখন তো আরো কমে যাবে, তো যেটা আসছে এটা হচ্ছে কি বলতো অনেক কম, যেটা আসে এটা কম, আর এই যেটা দেয় এটা হচ্ছে, এটা প্রায় হচ্ছে কি 10,000 গুণ ছোট, মানে এ দিছে কি অনেক কম টাকা, আর এ দিছে কি এর চেয়ে অনেক বেশি টাকা, এখানে তোমার মনে হচ্ছে 0.1, এই কি বলছেন, হ্যাঁ এর সাপেক্ষে এটা অনেক বড়, ঠিক আছে, এর সাপেক্ষে অনেক বড়, তাহলে তুমি কি বলবা, তোমার কাছে এস প্লাস 0.1 আসছে এটা বলা ভালো নাকি 0.1 মোলার আছে এটা বলা সহজ, এটা আমরা বুঝতে পারলে আমাদের কি হয়ে যাবে, স্মার্ট একটা ওয়ে, ঠিক আছে, তোমার জন্য এটা পুরো ওয়ার্ল্ডে এমন ভাবে করে, তাহলে কি হয়ে যাবে বলতো, জিনিসটা সরলীকরণ হয়ে গেল, সহজ হয়ে গেল, এস প্লাস 0.1, এর মধ্যে এস কে আমরা কি করতে পারি, এর সাপেক্ষে এস অনেক ছোট, তাও তো এটাকে আমরা কি করতে পারি বলতো, নেগলেক্ট করতে পারি, এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। একটু দেখো এখন কেএসপি সমান কি লিখতে পারি, সিলভার ক্লোরাইডের কেএসপি দেয়া আছে সিলভার প্লাস ইনটু সিএল মাইনাস, ঠিক আছে, তাহলে এবার এখানে কি লেখা যায় দেখো তো, সিলভার প্লাসের পরিমাণ হচ্ছে এস, এটার পরিমাণ হচ্ছে 0.1, ঠিক আছে, এটার পরিমাণ ছিল এস, এটার পরিমাণ কত 0.1, আর এখানে কেএসপির ভ্যালু কত 2.458 ইনটু 10 টু দ্য মাইনাস 2.458, এটা হচ্ছে এত দ্রবণে। তো এখন আমাদের অবজারভেশন কি, আগেও দ্রব্যতা ছিল 0.0000156, 4টা জিরো এরপর 1, এখন ও দ্রব্যতা হয়ে গেছে কত বলতো 0.00000002458, এর মানে কি বলতো 8টা জিরো এরপর 2458, এর মানে ওর কি হয়েছে, ওর জীবনে জিরো বাড়ছে, এর মানে ও কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, কি ছোট হয়ে গেছে, দ্রাব্যতা ছোট হয়ে গেছে, এর মানে দ্রাব্যতা কমে গেছে। তো আমরা কি দেখছি বলতো, সুতরাং সময়ন প্রভাবে দ্রব্যতা হ্রাস
পেয়েছে। ঠিক আছে, দ্রাব্যতা হ্রাস পেয়েছে, এটা তোমাকে বলতে হবে। সুন্দর মতো লিখে নাও, বুঝছো কিনা এটা কমেন্টে পরবর্তীতে যখন ক্লাস করবো আমাকে জানাবা। ঠিক আছে, এরপরে ম্যাথটা যখন করবো তখন তুমি একদম রিদমে পড়ে যাবা এই ম্যাথটা কেমনে করতে হয়, তোমার মোটামুটি মাথায় সেট হওয়া আরম্ভ হবে। এরপরটা যখন করবো পুরোপুরি তুমি রিদম, এখন তুমি বুঝে গেছো এই কাহিনী এমনি করবে। এরপর যখন সিকিউ আমরা একটা সলভ করে ফেলবো তখন বুঝবা যে তুমি মোটামুটি এই টপিকের যা খুশি আসুক তোমার কোনো চিন্তার কিছু নেই। ঠিক আছে, তোমার কোনো চিন্তার কিছু নেই। এবার তোমাদেরকে আমি কানে কানে একটা কথা বলে রাখি, বোর্ড পরীক্ষায় তোমার খাতা যে কই যায় আশা করি লেখা হয়েছে, বা পজ দিয়ে এটুকু লিখে নিবা। যারা এখনো শেষ করেনি একটু ধীরে যারা করো তোমরা স্পিড বাড়াতে চেষ্টা করবা, সাথে হচ্ছে এখন পজ দিয়ে যদি না লিখে থাকো এটা লিখে নিবা। বুঝছো তোমরা, দ্রাব্যতা আগে ছিল এত বিশুদ্ধ পানিতে, যখন ওর জীবনে সোডিয়াম ক্লোরাইড আসছে যার মধ্যে উভয়ের একটা কমন অংশ আছে তখন ওর দ্রাব্যতা আরও কমে গেছে। এর মানে ও কী হবে, সহজে অধক্ষিপ্ত হবে। কানে কানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে কি বলতো, বোর্ড পরীক্ষায় তোমার খাতা কই যাবে বলা যায় না। এই কাজটা কিন্তু কোনো শর্টকাট না, এটা হচ্ছে খুব কমন সেন্স, এটা একটা স্মার্ট চিন্তা। কিন্তু এরপরও আমরা এই ঝামেলাগুলো বোর্ড পরীক্ষায় করবো না। আমরা করবো কি, আমি এই অংশটাকে আবার একটু লিখছি, দেখো আমরা করবো কি, দেখো এই অংশটা আমি কিভাবে করবো। কারণ কোনো কোনো স্যার দেখবে যে হয়তো 1 নাম্বার যদি কেটেও দেয় এটার ইফেক্টও আমার জন্য অনেক বেশি, তাই না? 1 নাম্বারের জন্য আমার হয়তো বইয়ের পরীক্ষা নাও দিতে পারি, সেই জন্য বোর্ড পরীক্ষায় রিস্ক নেওয়ার আমি কোনোভাবে পক্ষপাতী না। তো এখানে কি করবা বলো তো, 2.458 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে, এখানে কি হয়ে যাবে বলো তো, এখানে কি হবে, এস ইন্টু এটা কত, এস প্লাস 0.1, এস প্লাস 0.1। আমি এটাকে গুণ করব। ঠিক আছে, এটাকে গুণ করব, তাহলে এস স্কয়ার প্লাস 0.1 এস, এস স্কয়ার প্লাস 0.1 এস মাইনাস 2.458 ইন্টু 10⁻⁻, ইকুয়াল 0। এটা কোন সমীকরণের মতো সবাই একটু বলো তো, এটা কোন সমীকরণের মতো? আমি বোঝানোর জন্য বাক্স দিয়েছি, তোমরা আবার এটা করবা না। এটা কোন সমীকরণের মতো, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত, 0। এখান থেকে আমরা বলতে পারি এস স্কয়ার নেগলিজিবল হয়ে যাবে। যাই হোক, আমাদের অত কাজ করার দরকার নেই। আমরা এখান থেকে কি লিখবো বলো তো, আমরা এখান থেকে লিখবো হচ্ছে ইকুয়েশন সমাধানে যাব। এটা হচ্ছে কারো যদি কঠিন করতে ইচ্ছা করে, মানে বুঝছো, এটা হচ্ছে জাস্ট বোর্ড পরীক্ষার সেফটির জন্য। আসলে আমাদের মেইন ম্যাথ এখানে শেষ, মেইন ম্যাথ এখানে শেষ, আমি করে ফেলতে পারবো। ঠিক আছে, এখানে এত না করে তোমার হচ্ছে এমনি সহজে অ্যান্সার বলে দিতে পারবা। কিন্তু এখন আমি গেলাম ইকুয়েশন গিয়ে এরপর 3-এ গেলাম, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এস স্কোয়ারের ভ্যালু, এস স্কোয়ারের সহগ কত 1, বি এর সহগ কত 0.1, এটা সহগ কত মানে সি এর মান কত 2.458 ইন্টু 10⁻⁻10। তাহলে আমার মান আসছে কত দেখো তো, মান আসছে 2.457 ইন্টু 10⁻⁹। ঠিক আছে, একটা যেটা বাস্তব মান আসছে এটা কত বলো তো, দ্রাব্যতা তার নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। বাস্তব মূল কি আছে 2 পয়েন্ট, বা যেটা অ্যালাউয়েবল অ্যাকসেপ্টেবল 2.458 ইন্টু 10⁻⁹ মোলার। ঠিক আছে, বোর্ড পরীক্ষা এইভাবে করবা। তোমাদের এবার আমি একটা অসাধারণ টিপস বলি, দেখো দেখো ম্যাজিক দেখবা, দেখো ঠিক আছে, ম্যাজিক দেখো। এটা সমায়ন আছে, সমায়ন আছে, আছে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে, দ্রাব্যতা কত হবে একটু দেখো তো। এই যে মানটা আছে, এই যে মানটা আছে, এটাকে ভাগ করে দিবে সমায়নের ঘনমাত্রা দিয়ে, এটাকে ভাগ করে দিবে কত দিয়ে, বুঝো নাই, বুঝো নাই। এই যে কেএসপি মানটা আছে, এর কি আছে বলো তো, কেএসপি মানটা আছে, কেএসপি মানটা কত, অ্যান্সার হবে দেখো, তুমি লিখাও লাগবে না, চোখে দেখে বলে দিতে পারবা। দেখো 2.458 ইন্টু 10⁻10 ডিভাইড সমায়ন কত, সিএল মাইনাস ওর ঘনমাত্রা কত 0.1, 0.1 দিয়ে ভাগ করে দিলে কত আসে তুমি বলো, 2.458 ইন্টু 10⁻9 মোলার আসছে কিনা বলো, 2.458 ইন্টু 10⁻9 আসছে কিনা বলো, 2.458 ইন্টু 10⁻9। বুঝছো না বুঝো নাই? ঠিক আছে, বুঝছো না বুঝো নাই? শর্টকাট টিপস যদি এমসিকিউতে কখনো দিয়ে দেয়, বা তুমি অ্যান্সার চেক করার, বা তুমি এটুক করে গুনটুন করে টায়ার্ড হয়ে গেলা, বলো যে ভাই আমি আর করবো না,
আমি আর এই হিসাব নিকাশ এগুলোর ভিতর যাব না, এমনি তুমি গুণ করে দেখাই দিছো স্যারকে খুশি করার জন্য। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে কোয়েশ্চেনে কেএসপি যেটা দেয়া আছে ওটাকে কি করে দিছো, সমায়নের ঘনমাত্রা দিয়ে ভাগ করে দিছো, তাহলে কত হবে 2.458 ইনটু 10 সবার জন্য খাটবে না, তবে তোমার বইয়ে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো 90% ক্ষেত্রে খাটবে। ঠিক আছে, 90% ক্ষেত্রে এটা কি হবে, খাটবে। এটুকু সবাই লিখে নাও আগে। ঠিক আছে, এটুকু সবাই একটু লিখে নাও। বুঝো নাই? এটার আগে আমরা আরেকটা ম্যাথ করে ফেলি। আচ্ছা না, এটাই করি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল এত। ওর কি দেয়া আছে বলতো, কেএসপিটা দেয়া আছে, দ্রাব্যতার গুণফল বা কেএসপিটা দেয়া আছে। এর সম্পৃক্ত দ্রবণের 0.1 মোল বেরিয়াম ক্লোরাইড। কথা কি ঠিক না ভুল? ভুল। 0.1 মোল বললে তো হবে না, মোল পার লিটার বলতে হবে, আর না হয় আয়তন দেয়া থাকা লাগবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলতো, 0.1 মোল পার লিটার বেরিয়াম ক্লোরাইড যোগ করা হলো। এতে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা কত হবে? তোমাকে কিন্তু এখানে পরিবর্তন জিজ্ঞেস করে নাই। ধরো তোমাকে এই ম্যাথটা দিল, তোমাকে জিজ্ঞেস করেছে কত হবে, তোমাকে বলে না যে কি পরিবর্তন হবে, এর মানে হ্রাস নাকি বৃদ্ধি। একটা হচ্ছে বেরিয়াম সালফেট আর একটা হচ্ছে কি বেরিয়াম ক্লোরাইড। আমরা অলরেডি জানি এর ভিতর কি আছে, সমায়ন আছে। সমায়ন থাকলে এর দ্রাব্যতা কি হবে বলতো, কমবে। দ্রাব্যতা কি হবে, কমবে। কি পরিবর্তন এটা জিজ্ঞেস বলছে। এখন দ্রাব্যতা কত হবে তুমি অ্যান্সার বলতে পারবা নাকি পারবা না? দেখো 1.1 ইন্টু 10⁻10 একে কত দিয়ে ভাগ করবা, বেরিয়ামের ঘনমাত্রা, বেরিয়াম হচ্ছে কমন আয়ন, এর ঘনমাত্রা হচ্ছে 0.1, এর মানে এটার অ্যান্সার হবে 1.1 ইন্টু 10⁻9। দ্রাব্যতা কত হবে দেখো, অ্যান্সার আমরা দেখে বলে দিতে পারছি। একে কি করে দিচ্ছি দেখো, দেখো এই বুঝতে পারছো তোমরা যারা একটু বোকা আছে, আমরা সবাই বুঝতে পারছি। দেখো তো একদম সহজ না, 1.1 ইন্টু 10⁻10 ডিভাইড কি কমন আয়নের ঘনমাত্রা, এর মানে কত 0.1, তাহলে কত হয়ে যাবে 1.1 ইন্টু 10⁻9 মোলার। এটা হবে কি অ্যান্সার, এটা হবে অ্যান্সার। এবার আমি করে দেখাই বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষায় কিভাবে করব। প্রথম কথা হচ্ছে বিক্রিয়া দিয়ে দিতে হবে। বেরিয়াম সালফেট এ হচ্ছে স্বল্পদ্রাব্য, বেরিয়াম ক্লোরাইড হচ্ছে কি হাইলি সলিউবল। সালফেট আমরা জানি সলিউবল, সালফেটের মধ্যে জাস্ট কিছু সালফেট কি আছে বলতো, ভেজাল করে। ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, সিলভার, মার্কারি, লেড। কি ম্যাজিক দেখে ভালো লাগছে? সেই না জিনিসটা সবার জন্য কাটবে না, ম্যাক্সিমামের জন্য কেটে যাবে। কার জন্য কাটবে না এটাও চাইলে দেখা দিতে পারি, তবে এটা আমরা সবসময় মূল নিয়মটাই করব। ঠিক আছে, আমরা করার সময় সবসময় মূল নিয়মেই করব। এটা জাস্ট হচ্ছে তোমার কনফিডেন্স বাড়ানোর জন্য, বুস্ট আপের জন্য দেখানো। তাহলে এবার দেখো তো বেরিয়াম ক্লোরাইড কেমন ভুল করেছি দেখো, এটা হচ্ছে উভমুখী, এটা হচ্ছে একমুখী। এটা থেকে আসছে এস এস পরিমাণ, কেমন এখান থেকে আসছে এস, এটাও কি আসছে এস পরিমাণ। এখান থেকে এটা আসবে কত পরিমাণ বলতো, এটা পুরোটা বিয়োজিত হয়ে যায়, হাইলি সলিউবল, মানে যা আছে এক থাকলে এটা পাবো একটা, এটা পাবো দুইটা। 100টা থাকলে এটার গায়ের ভিতর এটা আছে কয়টা, একটা করে, তাহলে 100টা থেকে 100টা বেরিয়াম 2+ পাবো, সিএল মাইনাস পাবো কি বলতো দ্বিগুণ। এটা 100টা পেলে এটা পাবো 200টা, এটা 1 লাখ, এটা 1 লাখ থাকলে এটা পাবো 1 লাখ, এটা পাবো কত 2 লাখ। তো এটা আছে কত 0.1, তাহলে এটা পাবো 0.1, এটা পাবো 2 ইন্টু 0.1, 0.2 মোলার। তাহলে এবার দেখো তো, সুতরাং বেরিয়াম 2+ কয়জন থেকে আসছে, এর কাছ থেকেও আসছে, এর কাছ থেকে। এ দিছে কি এস, এ দিছে কত 0.1, এ দিছে 10 টাকা, এ দিছে ধরো 1 লাখ টাকা বা 10,000 টাকা। তাহলে বেরিয়াম 2+ হলে বা 1 কোটি টাকা, আগের হিসাবে যা দিছিল এ দিছে কি অনেক বেশি। তো এবার দেখো তো বেরিয়াম 2+ হচ্ছে, এখানে আছে এস, এখানে আছে 0.1 মোলার। সালফেট 2- এই যৌগতে কমন না, সালফেট 2- শুধুমাত্র এই দিছে কি পরিমাণ দিছে, এস পরিমাণ, এস মোলার। তো এটাকে আমি আর শর্ট লিখলাম না, বোর্ড পরীক্ষার মতো করে লিখছি। তাহলে কেএসপি সমান
ঠিক আছে, তাহলে এখান থেকে যদি তুমি সমাধান করো, দেখো আমরা যে অ্যান্সারটা বলেছিলাম ওইটা আসছে কিনা। মোট 5 3 এর মানে এক্স স্কয়ার প্লাস bx প্লাস c, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে -1.1 ইন্টু 10⁻⁻, তো এটা কত আসছে 1.099, এর মানে কত 09 এর মানে 1.1, ঠিক আছে, কত 1.1 ইন্টু 10⁻⁹ মোলার। অ্যান্সার আলাদাভাবে করব। বুঝছো সবাই? এই বুঝছো এটা? তোমাদের একটা বিষয় আমি বলে রাখি, এই যে দেখো এই মেটটাতে বিশুদ্ধ পানিতে হোক বা ধরো সোডিয়াম ক্লোরাইড দ্রবণে হোক, কেএসপি এর মান কিন্তু ফিক্সড। কেএসপি এর মান কিন্তু আমরা কি বসিয়েছি? ফিক্সড। এর কারণ কি? তাপমাত্রা ফিক্সড, সময়ের প্রভাবে দ্রাব্যতা কমছে, দ্রাব্যতার পরিবর্তন হয়েছে, কিন্তু দ্রাব্যতার গুণফল অপরিবর্তিত আছে। তো এই মানটাকে অপরিবর্তিত রাখার জন্য আমাদের কি করতে হয় বলতো? ওই দ্রাব্যতা একটা যদি উপাদান বেড়ে যায় আরেকটাকে কি করতে হয়? কমতে হয়। ঠিক আছে, একটা যদি বেড়ে যায় আরেকটাকে কমতে হয়। এটুকু একটু লিখে নাও তো সবাই। আরেকটা ম্যাথ করলে আমরা জিনিসটা আরো সুন্দর ধরতে পারবো। ঠিক আছে, আশা করি সাউন্ড সবকিছু ওকে আছে। ভালো, ওকে, সুন্দর মতো বোর্ডও দেখা যাচ্ছে। আরেকটা ম্যাথ করলে আমরা জিনিসটা ওকে। এবার একটু দেখো, আমি পরের প্রবলেমটা করছি। FeOH3 এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে। এই সম্পৃক্ত দ্রবণে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলে Fe3+ আয়নের ঘনমাত্রার কিরূপ পরিবর্তন হবে? এই ক্ষেত্রে আগে যে শর্টকাটটা আমরা করেছি ওই শর্টকাটটা করতে পারবো না। আমি বলেছি ম্যাক্সিমাম কেজে হয়ে যাবে, কিছু কেজে হবে না। কোন কেজে হবে না একটু দেখো। যখন কমন আয়নের সাথে, মানে ওইটাও করা যাবে, কিন্তু এটা করলে এটা শুধু শুধু কঠিন হয়ে যাবে, শর্টকাটটাই কঠিন হয়ে যাবে, দরকার নেই তোমার। যেমন দেখো, যখন হচ্ছে কমন আয়ন যেটা আছে এটার পাশে কি আছে? কিছু একটা আছে। যখন কমন আয়ন যেটা আছে ওইটার পাশে কি আছে? 3 4 এরকম কিছু আছে, যে যার কেএসপি দেয়া আছে ওর মধ্যে। সেই জন্য আমরা একটা সূত্র দিয়ে, এটা অবশ্য করাইছিলাম আগের ব্যাচে, তোমাকে আমি যদি দেখাই সূত্রটা হচ্ছে এরকম। এখানে জিজ্ঞেস করেছে কি রূপ পরিবর্তন হবে। তোমাকে আমি শর্টকাটটা দেখাবো, আগে শর্টকাটটা দেখাবো। শর্টকাটটা দেখেন, তাহলে দেখো দ্রাব্যতা হবে কেএসপি ডিভাইড c⁴x। দ্রাব্যতা হবে কত একটু দেখো তো। দ্রাব্যতা হবে, এর মানে সময়ের প্রভাবে, মেইন সূত্র শর্টকাটটা দেখো, আগে শর্টকাটে দেখাচ্ছি। কেএসপির মান কত দেয়া আছে? 3.98, এটা হচ্ছে মূল সূত্র। ঠিক আছে, এই শর্টকাটটা দেখো, 3.98 ইন্টু 10⁻⁻ কত? 38। সি মানে কি? সি মানে হচ্ছে কমন আয়নের, সি মানে কি বলতো? কমন আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, সি কি বলতো? কমন আয়নের ঘনমাত্রা। এই জিনিসটা অসাধারণ, এটা একদম ধরো 21 ইঞ্জিনিয়ারিং থেকে মানে স্টুডেন্টদের দেখাচ্ছে, খুব অসাধারণ একটা জিনিস। দেখো c⁴x, মানে খুব সহজে দেখবা হচ্ছে বের করে ফেলতে পারবা। ইভেন অ্যাডমিশনে দিয়ে দেয় এখানে n, এর মানে এটার মান কত, তাহলে জাস্ট x এর মান বের করলে কাজ হয়ে যাবে। মানে এটা এসিএস উদ্ভাস ওরা দেয় আর কি, দুষ্টামি করে স্টুডেন্টদের বিপদে ফেলার জন্য, এমনি বুয়েটও দেয়নি। ঠিক আছে, তো এটা বের করা একদম ইজি। x, তো দেখো সি হচ্ছে কি? কমন আয়নের ঘনমাত্রা। কমন আয়ন এখানে কে? OH-, ওর ঘনমাত্রা কত? 0.1। এ গরিব, এ কত টাকা দেয় এটা দেখার বিষয় না, এ হচ্ছে স্বল্প দ্রব্য। এ কি বলতো? লেস সলিউবল। এ হচ্ছে কি বলতো? হাইলি সলিউবল। এ কি? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে হাইলি সলিউবল। এ হচ্ছে গরিব। ঠিক আছে, ও কি দিচ্ছে দেখা দাও। এখানে কমন আয়নের ঘনমাত্রা কত? 0.1। ঠিক আছে, 0.1। এখন এক্স এর মান কি আমি তোমাকে বলি। কেএসপি যার, এক্সও তার। এক্স দেখো, ঠিক আছে, দেখো তুমি চিন্তা করবা এক্সটা কার? কার এক্স। ঠিক আছে, ঠিক আছে, কার এক্স, নিজেদের এক্স তো না। একটু দেখো কার এক্স, এখানে দুইটা যৌগ আছে, তাহলে এর মধ্যে কার এক্স? যার কেএসপি তার এক্স, যার কেএসপি তার এক্স। কি বললাম? কার এক্স কার হবে? এক্স হচ্ছে দুইটা যৌগ আছে, এই এক্সটা কার? যার কেএসপি তার এক্স। এর মানে হচ্ছে স্বল্প দ্রাব্যের মধ্যে ওই আয়নটা কয়টা আছে? এইটা এখানে কয়টা আছে? 3টা।
তাহলে এটার অ্যান্সার কত হবে 3.98 ইন্টু 10⁻35। ঠিক আছে, তাহলে কি বললাম বলো তো, যার কেএসপি তারই এক্স। কেএসপিটা কার? স্বল্প দ্রব্যের। কেএসপি তো আর হাইলি সলিউবলের জন্য প্রযোজ্যই না। তাহলে যে স্বল্প দ্রব্য তার হচ্ছে কি বলতো কেএসপি। যে স্বল্প দ্রব্য আছে, যে গরিব, ওরই এক্স। সি টু দি পাওয়ার এক্স, ওর মাথার উপর উঠে বসছে কে? এক্স। কার এক্স? যে স্বল্প দ্রব্য তার এক্স। এর মানে এক্স জিনিসটা কি? কমন আয়ন যেটা আছে ওটা সংখ্যা কত? 3। এটা হচ্ছে মূল সূত্র, এটা দিয়ে তুমি সবগুলা করে ফেলতে পারবা। এবার আমরা দেখি এটা আসলে আসছে কিভাবে। দেখো, প্রথমে বলেছে কিরূপ পরিবর্তন হবে। কিরূপ পরিবর্তন হলে আগে আমাকে দেখতে হবে ও একা যখন ছিল তখন ও কেমন ছিল, আর এখন যখন কমন আয়ন সহ একটা যৌগ আসছে তখন কি আসছে, গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, আমার দুইটা কেসই দেখাতে হবে। তাহলে বিশুদ্ধ পানিতে, বিশুদ্ধ পানিতে FeOH3 এর দ্রব্যতা। দ্রব্যতা কেমন? বিশুদ্ধ পানিতে FeOH3 এর দ্রব্যতা নিচে নিচে এরকম মার্ক করে দিবে, পেন্সিল দিয়ে একটা দাগ দিবা বা স্পেস রেখে দিবা। তাহলে এখানে দেখো তো কি হয়, FeOH3 কোন চিহ্ন দিব? উভমুখী। অ্যাকুয়াস। এটা কি বলতো? সলিড। এটা কি হয়? S, এটা হয় কি 3S, তাই না? এটা একটা হলে এটা কি হয় 3 গুণ। এই গরিব S পরিমাণ যখন বিয়োজিত হয়েছে এটা হয়ে আসছে ওর এর ভিতরে S একটা একটা হলে এটা পাবো একটা, এটা পাবো 3টা, তাহলে এটা S আসছে আর এটা কত 3S। আমরা ধরে নিয়েছি ওর দ্রাব্যতা কি S। তাহলে এবার KSP সমান আমরা কি লিখতে পারি? তাহলে KSP সমান কি হবে 3 পয়েন্ট Fe3 প্লাস কত হয় S, OH মাইনাস কত হয়ে যায় 3.9। ঠিক আছে, এটা হবে কি বলতো 3S এর কিউব। S to the power 4। ওটা তো আমরা এমনি লিখে ফেলতে পারতাম, তাই না? এত দেখা এটা S, এটা 3S এর কিউব, এবার লিখার 27 S to the power 4 আমরা এমনি জানি। তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে দেখো তো 3.98 ইন্টু 10 to the minus 38 ডিভাইড কত 27, যেটা আসে এটাকে 2/√ করে দিলাম বা 4th রুট করে দিলাম। তাহলে S সমান আসছে 1.95। এটার সাথে আবার এটা মিলাতে চাইও না। এটা হচ্ছে কি বিশুদ্ধ পানিতে আমরা দ্রাব্যতা বের করেছি। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সারটা, কমন আয়ন ও দ্রাব্যতা কত এটা। ঠিক আছে, 1.95 ইন্টু 10 to the minus 10। এটাকে একটু লিখো। ঠিক আছে, তাহলে হয়েছে এইটুকু। এবার আমরা দেখি 0.1 মোল। বারবার দেখো এটা হচ্ছে আসলে টাইপিস্ট ভুল করেছে। এটা আসলে কি হবে ক্যাপিটাল M অথবা মোল পার লিটার। ঠিক আছে, অথবা মোল পার লিটার। তাহলে 0.1 সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের দ্রাব্যতা, 0.1 মোল পার লিটার। 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে
দ্রাব্যতা আমরা হিসাব করব এখন FeOH3 এর দ্রাব্যতা। বোর্ড বা কলেজ পরীক্ষা এইভাবে লিখবা। তাহলে দুইটা উজ্জীবনের দুইটা অংশ দেখানো হয়েছে। এটা হচ্ছে ও যখন একা ছিল, ওর জীবনে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড আসছে। তাহলে এখন বিক্রিয়া কয়টা দিতে হবে? দুইটা। তাহলে এটা কি হবে? Fe এটা কি সলিড। কেমন? এরপর আর কি আসছে বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড। এত একটু দেখো এটা কি পরিমাণ পাই। এ হচ্ছে গরিব, এটা পাই S, এটা পাই কত? 3S। আর এ হচ্ছে কি বলতো? সম্পূর্ণ বিয়োজিত হয়। এর মানে উজ্জীবনে যা আছে পুরোটা দান করে দিবে। দেখছো বেশি দান করে, তাহলে কি হবে? 0.1 যা আছে, যাই আছে ওইটাই দান করে দিল, 0.1 মোলার। তাহলে এবার দেখো তো আমার হিসাব করা লাগবে স্বল্প দ্রাব্যের আয়নগুলার ঘনমাত্রা। একটা হচ্ছে Fe3 প্লাস, এ কয়জন থেকে আসে? এর থেকে আসে না, শুধু এর থেকে আসে। তাহলে এটা হবে কি বলতো? S মোলার। মোলার কত হবে বলো তো? এটা হচ্ছে 3S, এটা হচ্ছে কত? 0.1। এটা হচ্ছে 3S, এটা হচ্ছে কত? 0.1। এর মানে 3S প্লাস 1 মোল। এটা প্রকৃতপক্ষে হিসাব সহজ করতে আমার কি হবে বলতো? অ্যাপ্রক্সিমেট 0.1 মোলার। ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেট কত হবে বলতো? 0.1 মোলার। কেন? এর কারণে এটার মান হচ্ছে অনেক ছোট। ঠিক আছে, তুমি এখানে একটা সাইড নোট দিতে পারো, বোর্ড পরীক্ষা করলে একটা সাইড নোট দিতে পারো, যেহেতু 0.1 গ্রেটার দেন তোমার কি হয় বলতো? 3S। ঠিক আছে, যেহেতু 0.1 গ্রেটার, এর মানে এটা ধরো আমি দিছি 10 টাকা, অপূর্ব এসে দিছে, কবি এসে ধরো দিছে হচ্ছে লাখ টাকা। ঠিক আছে, তাহলে এরকম হবে। 3S মানটা কি হচ্ছে? অনেক ছোট। কেমন? হচ্ছে অনেক ছোট। তাহলে এবার একটু দেখো তো KSP সমান আমরা কি করতে পারি? এত। তাহলে KSP এর মানটা কত দেয়া ছিল? 3.98 into 10 to the minus 38। 3. -38। ঠিক আছে, তাহলে কত হয়েছে এটা? তাহলে Fe3 প্লাস কত আছে? S। এটা কত? 0.1 এর মিলছে কিনা বলো? কথা কি ঠিক? ঠিক না ভুল? ঠিক না ভুল? বুঝতে পারছো সবাই? তাহলে আগের দ্রাব্যতা কত ছিল বলো তো? 1.95 into 10 to the minus 10, এর মানে 0.0000000195, 8টা জিরো এর পর। এখন কত হয়েছে? উজ্জীবনে জিরো হয়ে গেছে 35টা। কেমন? 0.00034টা, 0.00000000000 এমনি করে চলতে চলতে কয়টা জিরো বলো তো? 34টা জিরো, এরপর 398। এর মানে দ্রাব্যতা কি? কমেছে। সুতরাং সময়ন প্রভাবে দ্রাব্যতা হ্রাস পেয়েছে। তো এখানে আমি সাইড নোট দিয়ে দেয়, এটা আর কোনো ইস্যু না। আবার কেউ চাইলে এখানে করতে পারো 3S প্লাস 1 এর পুরোটা কিউব করে করতে পারো, দরকার নেই শুধু শুধু কোনো A প্লাস বি হোল কিউবের সূত্র হয়ে যাবে। S A কিউব প্লাস বি কিউব প্লাস 3S স্কয়ার বি প্লাস 3AB স্কয়ার, একদম জান বাইর হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো শর্টকাট মিলছে, শর্টকাট মিলছে, মিলছে। এটুকু একটু করে নাও। তোমাকে এই লাইনটা লিখতে হবে কিরূপ পরিবর্তন হয়েছে এটা। তাহলে দুইটাতে আমরা দ্রাব্যতা দেখেছি, তাহলে কি হয়েছে? সময়ন প্রভাবে দ্রাব্যতা হ্রাস পেয়েছে। ওকে, ওকে, ঠিক আছে, হয়েছে সবার। আশা করি একদম ক্লাসের সাথে সাথে লিখতে পারছো। ঠিক আছে, হয়েছে। ওকে, এবার আমরা সিকিউ করলে একটা, তাহলে জিনিসটা আমরা অনেক ভালো বুঝতে পারবো। এখন অবশ্যই ভালো বুঝেছি, বাট সিকিউ করলে তাহলে রিয়েল অ্যাপ্লিকেশনটা তোমার চোখে ধরা দিবে। দেখো যেমন এই ম্যাটটা,
এটা গ নাম্বার সিকিউরিটি ঢাকা বোর্ড 21-এর কোয়েশ্চেন। দেখো গ নাম্বার সিকিউরিটি আমরা করেছিলাম 2 নং দ্রবণকে সম্পৃক্ত করতে কি পরিমাণ অতিরিক্ত দ্রব্য যোগ করতে হবে, টাইপ 2 এর ম্যাথ। ঠিক আছে, এটা আমরা অলরেডি করেছি, আজকে আমরা করব এইটা। বলছে 0.01 মোলার XY দ্রবণ 3 নং দ্রবণে যোগ করার ফলে XZ এর দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা। কয় নাম্বার, এর মানে ঘ নাম্বারটা দিয়েছে হচ্ছে, ঘ নাম্বারটা দিয়েছে হচ্ছে 3 নাম্বার দ্রবণ রিলেটেড XZ দ্রবণ। তাহলে ওর জীবনে কি আসছে বলো তো, XY আসে। তোমরা বলো কমন আয়ন আছে নাকি নাই, কমন আয়ন আছে নাকি নাই, আছে। তাহলে কমন আয়ন যদি থাকে এই XZ যে দ্রবণ আছে ও দ্রাব্যতা কি হবে বলো তো, হ্রাস পাবে। দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা। তো পরিবর্তন হবে কি, তাহলে দেখাতে হবে আগে ও যখন একা ছিল কেমন ছিল, এখন ওর জীবনে আরেকজন যখন আসছে ও কি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা করছি। দেখো আগে আমরা কি করব বলো তো, গরিবকে বড়লোককে, এটা আগে বলো। গরিবকে XZ, ওর যার KSP দেয়া আছে ও হচ্ছে গরিব, এর কারণে ও হচ্ছে বেশি পরিমাণ থাকতে পারে না, রুত হতে পারে না, ঘোরাঘুরি করতে পারে না। ঠিক আছে, ও কি হয়ে থাকে, ম্যাক্সিমাম সময় শুয়ে থাকে। এই যে দেখো, তাহলে XZ, তাহলে এখানে কি হবে XZ, বিশুদ্ধ পানিতে XZ এর দ্রাব্যতা। যেটা দ্রাব্যতা, তোমরা কোয়েশ্চেনটা মার্ক করে রাখবা, মানে লিখে রাখবা কোয়েশ্চেনটা, ঘ নম্বর কোয়েশ্চেনটা, এটা কোনটা করছো, কত বোর্ডে আসছে। তাহলে এবার দেখো তো শুধু XZ আছে, XZ আর পানি, আর কেউ নেই। ওইটার অ্যান্সার কত হবে আগে এটা বলো, অ্যান্সার কত হবে। XZ XY, ওর আশেপাশে কোনো কি নেই, X হচ্ছে কমন আয়ন, কোনো সংখ্যা নাই। 4 × 10⁻11 ডিভাইড 0.01, এর মানে কি হবে 4 × 10⁻9 মোলার হবে অ্যান্সার। মানে কমন আয়ন যখন আছে তখনও দ্রাব্যতা হবে ওইটা। তাহলে এটা কি হয় X প্লাস Z মাইনাস, X প্লাস প্লাস কি বলতো Z মাইনাস। অনেকে বলতে পারো X2 + Z2 - তো হতে পারে, অবশ্যই হতে পারে। পরীক্ষায় তুমি 2 + 2 - লিখলে কোনো সমস্যা নেই, এখন শুধু শুধু ঘুরাই লিখবে কেন, যেটা সহজে লেখা যায়, যেখানে মানে সম্ভাব্য কয়েকটা দিক আছে, এর মধ্যে সহজ দিকটা আমরা কেন নিব না। ঠিক আছে, সম্ভাব্যতা X2 + Z2 - X3 + Z3 - এরকমও তো হতে পারে, কিন্তু এটা তো হচ্ছে কি সম্ভাব্য সহজ যেটা বিবেচ্য, এটাই তো আমরা আগে নিতে পারি। তাহলে এটা হচ্ছে অ্যাকোয়াস দিলাম, এটা হচ্ছে কি অ্যাকোয়াস, এটা হচ্ছে কি বলতো সলিড। এ কি পরিমাণ আছে S মোলার, S পরিমাণ যদি বিয়োজিত হয় এ আসবে S, এ আসবে S, তাহলে KSP সমান আমরা কি লিখতে পারি, তাহলে 4 × 6.324 × 10⁻6 মোলার। বুঝতে পারছো, এটা হচ্ছে বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা। আমরা একটা অংশ করেছি, এখন এটা বলে না, এটা তোমার কাছে চাইনি, এটা তোমাকে নিজ বুদ্ধিতে করতে হবে। বলছে কোনো পরিবর্তন হবে কি, পরিবর্তন হবে কি হবে না, এটার জন্য তোর জীবনে আগের অবস্থা দেখতে হবে, এখন 0.01 মোলার XY দ্রবণে দেখতে হবে। তো আমি পরের অবস্থায় গেলাম, ঠিক আছে, আমি পরের অবস্থায় গেলাম 0.01 মোলার, তোমরা ওইটুক যদি না লিখে থাকো আগে ওইটুক পজ দিয়ে লিখে নিবা। এখন আমি গেলাম সেকেন্ড অপশনে, এর মানে 0.01 মোলার দ্রবণে XZ এর দ্রাব্যতা বের করব। দুইজনেরই X হচ্ছে কমন, ঠিক আছে, দুইজনেরই X হচ্ছে কমন। তাহলে দেখো তো এটা হচ্ছে কি XZ, এরপরে এটা হচ্ছে কি XY, XY, তাহলে XY কি হবে, XY একমুখী চিহ্ন। তাহলে কি হয়ে গেছে দেখো তো,
এটা হচ্ছে গরিব, এটা পাবো এস এস, এটা হচ্ছে যা আছে সব দিয়ে দিবে, তাহলে 0.01, তাহলে এখানে আমরা কি পাই, এস প্লাস 0.01 মোলার, ওয়াই মাইনাস তো না, ঠিক আছে, জেড মাইনাস শুধুমাত্র এর কাছ থেকে আসে, কারণ কেএসপি তো হচ্ছে সবার জন্য লিখবে, জেড মাইনাস শুধু কি আসে, ওর কাছ থেকে আসে, কই এর কাছ থেকে আসে, তাহলে আমরা কি লিখবো, এস মোলার। ঠিক আছে, তাহলে এখানে কেএসপি সমান, এটাকে আমরা কি লিখতে পারি, অ্যাপ্রক্সিমেট এস, আর না হলে যেহেতু এটার হিসাব সহজ, এটা আমরা করে দেখাতে পারি, ফোর ইন্টু টেন ইনভার্স 11 এক্স প্লাস কত হয়, এস প্লাস জেড মাইনাস কত হয়, এস। তাহলে এটা কত আসছে দেখো, 3.99, এর মানে কত, 999, এর মানে 4 ইন্টু টেন ইনভার্স কত, 9 মোলার। ঠিক আছে, তাহলে আগে দ্রাব্যতা দেখো, আমাদের অ্যান্সার মিলেছে, আমরা যেটা বলেছিলাম, দেখো এটা দ্রাব্যতা কি হবে, দ্রাব্যতা কি হবে বা দ্রাব্যতার কি পরিবর্তন হবে, তাহলে এটার জন্য সূত্র কি, আমি আবার সূত্রটা তোমাদের লিখে দিই, এস ইকুয়াল কি হবে বলো তো, কেএসপি ডিভাইড কি, সূত্রটা একটু বলে ফেলো, কেএসপি ডিভাইড সি টু দি পাওয়ার এক্স, কেএসপি এর মান কত, 4 ইন্টু টেন ইনভার্স 11, সি মানে কি, কমন আয়ন এর ঘনমাত্রা, কমন আয়ন হচ্ছে এখানে কে, এক্স, এক্স কমন আয়ন এর ঘনমাত্রা কত, 0.01, এক্স, এক্স কার, যে গরিব তার, যার কেএসপি আছে তার, কেএসপি কার, গরিবের, এক্স জেড, ঠিক আছে, এক্স ও কার বলো তো, গরিবের, তাহলে এক্সটা কার, সি টু দি পাওয়ার এক্স, কমন আয়নের মাথায় উঠে বসবে কি বলতো, এক্স, তাহলে কি হবে বলতো, এক্স মান কত, এক্স কয়টা আছে, এক্স কয়টা আছে, একটা আছে, ওর সংখ্যা কত, কমন আয়নের সংখ্যা, এক্স মানে কি বুঝায়, এক্স মানে কি বুঝায়, কমন আয়নের সংখ্যা, ঠিক আছে, কমন আয়নের সংখ্যা কার মধ্যে, যার কেএসপি তার মধ্যে কমন আয়নের সংখ্যা, এর মানে যে, এর ক্ষেত্রে তো কেএসপির বিষয় আসেই না, তো কমন আয়নের সংখ্যাটা কার কাছে জন্য আসে, এর কাছ থেকে, তাহলে দেখো তো এটা সংখ্যা কত, 1, তাহলে কত হবে, 4 ইন্টু টেন ইনভার্স 9 মোলার। তাহলে সুতরাং সময়ায়ন প্রভাবে কি পরিবর্তন হয়েছে, সুতরাং প্রভাবে দ্রাব্যতা হ্রাস পেয়েছে, 4 প্রভাবে দ্রাব্যতা হ্রাস পেয়েছে। ঠিক আছে, সময়ায়ন প্রভাবের এবার আমি দুইটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দুইটা এক্সারসাইজ দিচ্ছি, প্র্যাকটিসের জন্য এইচডব্লিউ দিচ্ছি, একটু দেখো, হয়েছে মনে হয় এইটুক, কেমন এইটুক হয়েছে মনে হয়, আমরা সুন্দর মতো টাইপটা বুঝতে পারছি। এই প্রবলেমটা একটু দেখবা, এম সালফেট, এর মানে M2 প্লাস সালফেট, এটা সম্পৃক্ত দ্রবণে MCl2, এর মানে এখানে কি বলতো, এম হচ্ছে কমন আয়ন, এম হচ্ছে কমন আয়ন, তাহলে তোমরা এটার অ্যান্সার কত হবে এটা বলো, অ্যান্সার কত হবে এটা বলো, অ্যান্সার হবে হচ্ছে এত মোল পার লিটার, তাহলে অ্যান্সার হবে 1.8 ইন্টু টেন ইনভার্স 10, এটাকে কমন আয়নের দিয়ে ভাগ করে দিবে, তাহলে এটা হচ্ছে এইচডব্লিউ, কি রূপ পরিবর্তন হবে, দুইটা কি, এবার এম সালফেট নিয়ে, এম মানে বেরিয়াম সালফেট হতে পারে, লেড সালফেট হতে পারে, এখানে লেড ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড হতে পারে, এই ম্যাথটা তোমাদের জন্য আমি এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ের ম্যাথ, হাজারি স্যার, গুহ স্যার দুইটাতেই আছে, ঠিক আছে, বইয়ের ম্যাথ, এটা ইম্পর্টেন্ট, আমি হলে আমার পরীক্ষায় এটা দিতাম। কেমন দেখো তো, 1 লিটার দ্রবণে সর্বোচ্চ এত মোল PbI2 দ্রবীভূত আছে, এর মানে এটা কি দেয়া আছে,
দ্রবণের সর্বোচ্চ এত মোল PbI2 দ্রবীভূত আছে। সর্বোচ্চ 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 বলা মানে এটা সম্পৃক্ত দ্রবণ। 1 লিটারে সর্বোচ্চ এত মোল আছে, সর্বোচ্চ বলা মানে এটা ম্যাক্সিমাম যা খেতে পারে অলরেডি তা খেয়ে ফেলছে। এর মানে এই লাইনটা দ্বারা আলটিমেট তোমাকে কি দিয়ে আছে, দ্রাব্যতা 1 × 10⁻³ মোল পার লিটার। এক্ষেত্রে PbI2 এর দ্রাব্যতার গুণফল কত? ওকে, তাহলে PbI2 এর দ্রাব্যতার গুণফল কি হবে, আমি আর বিক্রিয়া লিখছি না, দেখো KSP সমান কি হবে, PbI2 এর মানে কি 4s কিউব, এটার জন্য s, এটার জন্য কি s, এটা একটা সামনে একটা উপরে একটা, এটা সামনে দুইটা উপরে দুইটা, তাহলে কি হবে 4s কিউব, ঠিক আছে, বা 1 এর উপর 1 × 2 এর উপর 2 ইন্টু কি হবে s⁻1 + 2। তো এবার দেখো তো 4 ইন্টু কি হয়ে যায়, তোমরা বুঝতে পারছো, সুন্দর মতো লিখবা, কেমন সুন্দর মতো লিখবা। তো এটা কত 1 × 10⁻³ ভার্সিটিতে হাতে ক্যালকুলেশনও দিতে পারে। tan−3 মানে কত বলো তো, 3 × tan−3 × tan−3 মানে কত, tan−9, ঠিক আছে, KSP-র কোনো একক না, এক শেষ। এবার বলছে I- এর ঘনমাত্রা, জিনিসটা বুঝো, I- এর ঘনমাত্রা যদি দ্বিগুণ করে PbI2 এর সাথে সাম্য অবস্থায় থাকা Pb2+ এর ঘনমাত্রার কিরূপ প্রভাব পড়বে, ঠিক আছে। I- এর ঘনমাত্রা দ্বিগুণ করলে, তাহলে এবার আমরা একটু লিখি 2 নম্বরের জন্য, আমি বিক্রিয়া লিখে দেখাই জিনিসটা। PbI2 একদম ইজি, কিন্তু আমাদের এমসিকিউর মতো করে অ্যান্সার বলে দিতে হবে। এটা হচ্ছে সলিড। KSP সমান আমরা কি বলতে পারি, বলতে পারি Pb2+ × I- এর স্কয়ার, I- এর স্কয়ার, কেমন। I- এর ঘনমাত্রা দ্বিগুণ করলে, ঠিক আছে, I- এর ঘনমাত্রা দ্বিগুণ যদি করা হয়, ধরো আগে ছিল x, এখন আমরা কি করে দিব বলতো, দ্বিগুণ করে দিব, কেমন, দ্বিগুণ করে দিব। দ্বিগুণ করলে Pb2+ এর ঘনমাত্রা, KSP-র মান তো ফিক্সড, দেখো KSP-র মান তো হচ্ছে কি ফিক্সড, তাহলে এটাকে যদি দ্বিগুণ করি, এটাকে যদি ডাবল করি, এটা বেড়ে যাচ্ছে টোটাল কত বলতো 4 গুণ, তখন এটা কি হবে বলতো 1/4 হবে। বুঝো নাই, না বুঝলে আমরা ম্যাথের সাহায্য নিই, তখন দেখবা জিনিসগুলো আমাদের কাছে সহজে বেশি ওঠে, চোখের সামনে সহজে বেশি ওঠে। যেমন আমি ধরো এটাকে ধরলাম হচ্ছে কি x, 1 নম দিয়ে রাখলাম, ঠিক আছে। এটা আমি দেখেছি স্টুডেন্টদের মুখে বোঝানোর চেয়ে যখন লিখে জিনিসটার ইকুয়েশন বুঝে, তখন ওর মাথায় একদম একদম মানে হুট করে ঢুকে যায়, ঠিক আছে। জিনিসটা দেখো, KSP তো হাত দেওয়ার কিছু না, একটা নির্দিষ্ট তাপমাত্রায় KSP-র মান ফিক্সড, তাহলে ঘনমাত্রার পরিবর্তন, একটা বাড়লে আর একটা কমবে, এই বেড়ে গেলে এই কমবে, এই কমে গেলে এই বাড়বে, এই বেড়ে গেলে এই কি হবে, কমবে। এখন এটাকে আমরা কি করে দিচ্ছি, দ্বিগুণ। দ্বিগুণ করে দিলে একটু দেখো তো KSP সমান, তাহলে Pb2+ এর ঘনমাত্রা কি এটা থাকবে নাকি এটাকে প্রাইম দিব, প্রাইম দিব, এটা কি হয়েছে দ্বিগুণ, তাহলে 2x এর স্কয়ার, তাহলে এটা কত হয়ে যায় বলতো, Pb2+ প্রাইম ইন্টু কি হবে 4x²। ঠিক আছে, এইবার দেখো, এবার আমরা যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিই, তাহলে কি দাঁড়ায়, 1/2 বা 2/1 হোয়াটএভার কিছু একটা করে দিলে কি দাঁড়ায় বলতো, এখানে দাঁড়ায় হচ্ছে 1 ইকুয়াল, একটাকে আরেকটাকে দিয়ে ধরো ভাগ করে দিচ্ছি, বুঝতে পারছো। তাহলে এটা কি হবে Pb2+ 1 কে ধরো 2 x² Pb2+ প্রাইম 4x², Pb2+ প্রাইম সমান কি হয়ে যাবে, দেখো তো x এর সাথে x² এর সাথে x² কাটা, ক্যান্সেল আউট হয়ে গেল, কেমন বাদ পড়ে গেল। তাহলে Pb2+ প্রাইম এদিকে নিয়ে আসলে এটা কি দাঁড়ায় 1/4 ইন্টু Pb2+, কেমন একটু অ্যাডভান্স ম্যাথও দেখো আমি বাদ দিইনি, এটা বইয়ে আসার মতো, আমার চোখে এটা খুব সুন্দর। তোমাদের সময় হয়তো আমি জানি না 26 ব্যাচ 27 ব্যাচ 28 ব্যাচ বুয়েটেও এই ম্যাথ দিয়ে দিতে পারে, খুবই উপযোগী, খুব ছোট একটা ম্যাথ, খুব সুন্দর একটা ম্যাথ, ঠিক আছে। এবং কি স্টুডেন্টকে একটু সামান্য একটু যার বুদ্ধি আছে, এটা মানে কোনো ম্যাথের খুব মানে সহজ কনসেপ্টের উপর ম্যাথ, তাহলে কি হবে বলতো, Pb2+ এর ঘনমাত্রা কি রূপ হবে, 1/4 হবে। এটা যদি দ্বিগুণ করে এটা কি হবে 1/4 হবে, ঠিক আছে, 1/4 হবে। এখন আমি যখন পরীক্ষা নিব, তোমাদের ধরো মেকা এক্সাম দিলাম, ঠিক আছে, তা আমি করে দিব কি Pb2+ এর ঘনমাত্রা দ্বিগুণ করলে এটা কত গুণ হবে,
পিভি টু প্লাসের ঘনমাত্রা এটা দ্বিগুণ করলে এটা কত হবে, এটা বাড়ালে এটা কমবে অবশ্যই, ঠিক আছে, কত গুণ কমবে এটা দেখাতে হবে তোমাকে, তখন তোমরা ওইটা একটু প্র্যাকটিস করবা। তো হয়েছে এইটুক, ঠিক আছে। তো আমাদের সময়ের প্রভাব শেষ। বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন মূলত এখান থেকেই আসে। এবার আমি একটা টাইপ তোমাকে করাচ্ছি। ঠিক আছে, এবার আমি একটা টাইপ তোমাকে করাচ্ছি, আরেকটা এইচডব্লিউ দিয়ে রাখছি, এই ম্যাথটা এইচডব্লিউ, এটা হচ্ছে বইয়ের ম্যাথ, এটা করবা। এইচডব্লিউ কিসে যাও, এটা হচ্ছে মাস্ট করবা, মানে কিছু এইচডব্লিউ আছে না একদম মাস্ট, এটা অবশ্যই করবে ফর টপার্স, ঠিক আছে। এই ম্যাথটা আসতে পারে, এই ম্যাথটা আমার চোখে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কেমন, আমি এসটা দিয়ে রাখছি, কিন্তু এটা আমি ইচ্ছে করে করাবো না, একদম সহজ, তুমি যাতে নিজে বাইর করতে পারো কিনা দেখো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে কি দিয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, ঠিক আছে। তো এখন ও দ্রাব্যতা অবশ্যই হ্রাস পাবে, হ্রাসকৃত দ্রাব্যতা কত এটা জিজ্ঞেস করেছে, তাহলে এটার জন্য এমনি 4.42 × 10⁻⁵ ডিভাইড কি হয়ে যাবে, ঠিক আছে 0.4 হয়ে যাবে, ঠিক আছে 0.4 হয়ে যাবে, টু দি পাওয়ার কত আসবে, 2 আসবে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, হ্রাসকৃত দ্রাব্যতা। তুমি হচ্ছে অবশ্যই করে জমা দিবে কিসে বলো তো, ক্যামশিফো স্টুডেন্টস গ্রুপে। এটা করতে তোমার একটু চিন্তা ভাবনা করা লাগবে, দুইটা পার্ট আছে এই ম্যাথে। এরপর বলেছে হচ্ছে কত মিলিগ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবক্ষিপ্ত হবে, ঠিক আছে, কত মিলিগ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবক্ষিপ্ত হবে, এটা মাস্ট করবা, আমার চোখে এটা ধর আমি লিখে রাখি, এটা বইয়ের 26, 27 বা 28 কোথাও আসার জন্য, মানে বই থেকে কোয়েশ্চেন 26 বা 27 বা 28, ধরো এই তিনবারের একবার এটা হয়তো আসতে পারে, এটা এর আগে আসে নাই কখনো, কিন্তু আসার মতো একটা ম্যাথ, এমনও হতে পারে 26-এ এসে গেছে বা 26-27-এ এসে যেতে পারে, খুব সুন্দর একটা ম্যাথ, ঠিক আছে, অসাধারণ একটা ম্যাথ, এটা একটু করবা। এবার আমি আরেকটা টাইপে যাচ্ছি, এই টাইপটা হচ্ছে হেনরি সূত্র, কেমন, এই টাইপটা কি বলতো, হেনরি সূত্র, টাইপ 6, ঠিক আছে, টাইপ 6। এটা কোথায় আসে, এটা মূলত কোথাও আসে না, এমসিকিউর জন্য আমরা পড়তে পারি, কেমন, এটা মূলত কোথাও আসে না, বা এটা সিকিউতে সহজ সিকিউ করলে আসতে পারে। এখন বোর্ডে তুমি ধরো বিগত 5 বছরের সিকিউ অ্যানালাইসিস করলে ভালো বুঝবা না, তোমাদের যারা 26 ব্যাচ 27 ব্যাচ আছো তোমাদের জন্য আমি একটা কথা একটু বলে রাখি, তোমরা কিন্তু বিগত 5 বছরের জন্য সিকিউ যেগুলো আছে এগুলো অ্যানালাইসিস করলে ভালো বুঝতে পারবা না। কেন বুঝতে পারবা না, ওই সময় হচ্ছে কোভিড ছিল, বিভিন্ন কারণে স্টুডেন্টদের পড়েছে কম, স্যাররাও কোয়েশ্চেন করেছে ফিক্সড কোয়েশ্চেন, কিন্তু গত বছর থেকে বিশেষ করে 25 থেকে কোয়েশ্চেনের নতুনত্ব আসা শুরু হয়েছে, 26-এ নতুনত্ব আরও বেশি আসবে, বা 26-27 এগুলো দেখবে হচ্ছে তোমরা কি পাবা, কোয়েশ্চেনে বৈচিত্র্য পাবা। তো এটা আমরা যেটা এমসিকিউর জন্য পড়ছি, হয়তো এই এমসিকিউর সেম ম্যাথ, ছোট ম্যাথটাই আমাদের কিসে দিয়ে দিবে বলতো, গ নাম্বার কোয়েশ্চেনে দিয়ে দিবে, এখানে সূত্র আছে একটা মূলত, ঠিক আছে, টাইপ 6, তাহলে এটা আমরা মূলত পড়বো এমসিকিউতে, কিন্তু এটা সিকিউর গ নাম্বারও আসার মতো, সিকিউর গত দিয়ে দিতে পারে, একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে ধরো একটা সৃজনশীলের গ নাম্বারটা দিয়ে দিল, ঠিক আছে। তো এটা হচ্ছে কি হেনরি সূত্র, হাজারি স্যারের ভালো চোখে পড়ে নাই, গুহ স্যারের বইয়ে এটা আছে টপিকটা, ঠিক আছে, হেনরি সূত্র। এই জিনিসটা দিয়ে কি বুঝাই, এটা দিয়ে কি বুঝাই, নতুন বইয়ে হয়তো অ্যাড করতে পারে, আগের বই এটা নাই, আমার কাছে মোটামুটি রিসেন্ট আপডেট যেটা এটা দেয়নি, হাজারি স্যারের বই, গুহ স্যারের বই আছে, গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাব, এমনি কথা আসছে ডিরেক্টলি দেয়নি আর কি, আমি যা করাবো এইটুকু পড়ে ফেলবা, গ্যাসের দ্রাব্যতার উপর কিসের প্রভাব বলো তো, চাপের প্রভাব। তো এতদিন আমরা চাপের প্রভাব পড়ি নেই কেন, এর কারণে এতদিন আমরা গ্যাস নিয়ে কোনো কথাই বলিনি। তুমি বলতে পারো এতদিন তাহলে চাপ নিয়ে কথা বলেননি কেন, এর কারণ হচ্ছে এতদিন আমরা গ্যাস নিয়ে কোনো কথাই বলিনি, আমরা যে দ্রবণ ইউজ করেছি, আমরা যে বলেছিলাম বিভিন্ন রকমের দ্রবণ আছে, তরল দ্রবণ আছে, কঠিন তরল দ্রবণ আছে, আমরা মূলত পড়েছি হচ্ছে কি বলতো, কঠিন দ্রবণ আছে, আমরা পড়েছি কঠিন তরল দ্রবণ, আর এটা কি বলতো, গ্যাস তরল দ্রবণ, এখানে গ্যাস দ্রবীভূত হচ্ছে কার মধ্যে, তরলের মধ্যে, এই দ্রবণ নিয়ে আমরা কোনো আলোচনাই করিনি। তাহলে আমরা এতদিন যে দ্রবণ পড়েছিলাম, এখানে তরল বা কঠিন পদার্থের
দ্রাব্যতার উপর চাপের প্রভাব নেই। ঠিক আছে, তাহলে কি হয় বলতো, তরল বা কঠিন পদার্থ যদি হয় তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে নিচের কোন পদার্থের দ্রাব্যতার উপর চাপের প্রভাব আছে। রোমান 1 তরল, রোমান 2 কঠিন, রোমান 3 গ্যাস। তাহলে অপশান রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 1 2 3। তাহলে যেটা গ্যাস ওইটা, গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাব আছে। ঠিক আছে, গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাব আছে। তাহলে ইফেক্ট অফ প্রেশার on solubility of gas. গ্যাসের সলিবিলিটির উপর আমরা কিসের দেখছি বলতো, চাপের প্রভাবটা দেখছি। ঠিক আছে, গ্যাসের দ্রাব্যতার উপর আমরা কি দেখছি, চাপের প্রভাবটা দেখছি। ঠিক আছে, এখন দেখো সূত্রটা কি একদম সহজ। সূত্রটা হচ্ছে আমরা জানি কোন একটা কোল্ড ড্রিঙ্কস বোতল আমরা যখন খুলি, চিপিটা যখন আমরা খুলি, ঢাকনাটা যখন আমরা খুলি, তখন দেখি ভিতর থেকে তোমার কি বের হয়ে আসে, হুড় হুড় করে, অর্থাৎ দৈত্যের মতো করে একটু সুন্দর করে কি বের হয়ে আসে বলতো, গ্যাসগুলা বের হয়ে আসে। এর মানে যখন ওকে প্রেসার দিয়ে রেখেছিলাম তখন ও চুপ করে ভিতরে ঢুকেছিল, তখন ও পানির ভিতর হারিয়েছিল, তাই না। কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা যখন নিই তখন কি হয় বলতো, তখন কি হয় বলতো, গ্যাস আমরা কি করেছি, প্রেসার দিয়ে দ্রবীভূত রেখেছি, যখন ঢাকনা খুলছি তখন কি হচ্ছে, প্রেসার উইথড্র করছি, প্রেসার আমরা কমিয়ে দিচ্ছি, তখন ও আর দ্রবীভূত থাকছে না, ও কি হয়ে আসছে বলতো, বের হয়ে আসছে, ও কি হয়ে আসছে, বের হয়ে আসছে। কেমন, ও কি হয়ে আসছে, বের হয়ে আসছে। তো চাপ বাড়ালে দ্রাব্যতা কি হচ্ছে, বাড়ছে, গ্যাসের ক্ষেত্রে চাপ কমালে কি হচ্ছে, দ্রাব্যতা কমছে। এটাকে বলা হচ্ছে হেনরি সূত্র। হেনরি সূত্র বলছে কি, S is proportionate P। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি KH into P। কখন, নির্দিষ্ট তাপমাত্রায়। ঠিক আছে, হেনরি সূত্র বলছে কি, একটু দেখো, হেনরি সূত্র বলছে কি নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে ক নাম্বার কোয়েশ্চেনে দিতে পারে হেনরি সূত্র লিখুন, গ্যাসের দ্রাব্যতার উপর হেনরি সূত্র। হেনরি সূত্র হলো, সবাই লিখো তো, নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের দ্রাব্যতা এর উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। ঠিক আছে, এর উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। S is proportionate P, তাহলে S equal K। এর মধ্যে S কি, এর মধ্যে S কি একটু দেখো। তাহলে কোন গ্যাসের দ্রাব্যতা এর উপর কি, নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা পরিবর্তন করলে কিন্তু দ্রাব্যতা কি হবে, পরিবর্তন হবে। তাপমাত্রার সাথে গ্যাসের দ্রাব্যতা কি হয়, তাপমাত্রা বাড়ালে গ্যাসের দ্রাব্যতা কমে, কারণ এদের গতিশক্তি বেড়ে যায়, পানির ভিতরেও দ্রবীভূত থাকতে চায় না, ও উঠে আসতে চায়। তাপমাত্রা বাড়ালে কঠিন বস্তুর ক্ষেত্রে দ্রাব্যতা বাড়তেও পারে, কমতেও পারে, বা কিছু বাড়ে কমতেও পারে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে দ্রাব্যতা সবসময় কমে, কিন্তু চাপ বাড়ালে দ্রাব্যতা কি হয়, বাড়ে। ঠিক আছে, তাহলে এখানে S হচ্ছে কি, দ্রাব্যতা, P হচ্ছে কি, প্রযুক্ত চাপ। এখানে আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, যদি গ্যাস মিশ্রণ হয়, যেমন বায়ু, যেখানে নাইট্রোজেন অক্সিজেন এরকম আছে, তখন এই পিটা আমরা নিতে হবে কিন্তু আংশিক চাপ। ধরো মিশ্রণের মোট চাপ নিলে হবে না, তখন ওই উপাদানের আংশিক চাপটা আমাদের নিতে হবে। ঠিক আছে, পি হচ্ছে প্রযুক্ত চাপ যখন মিশ্রণ হবে, যেমন বায়ুর ক্ষেত্রে, বা নাইট্রোজেন অক্সিজেন মিশ্রণ বলে দিবে। কেএইচ মানে কি, মানে হলো হেনরি ধ্রুবক। হেনরি ধ্রুবক, কেএইচ মানে কি, হেনরি ধ্রুবক। আমরা সুন্দর তিনটা ম্যাথ করব, দেখবো আমাদের পুরো জিনিস মাথায় এসে যাবে। তাহলে দ্রাব্যতার একক কি,
মোল পার লিটার, বা এটাকে কি লেখা হয় ক্যাপিটাল এম। অথবা আমরা কি লিখতে পারি গ্রাম পার 100 গ্রাম, অথবা কি লিখতে পারি অথবা গ্রাম পার 100 গ্রাম পানি, এটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। চাপের একক কিসে লিখতে পারি আমরা, এটিএম এ লিখতে পারি, মিলিমিটার মার্কারিতে লিখতে পারি, কোনো প্রবলেম নেই। এটা লিখলেও হলো, বারে লিখলেও হলো, মানে সাধারণত তো এটিএম এ দেয়। এখন ধরো কেউ চিন্তাগুলো এখানে একটু ঘুরাই, একটু এককে কনভার্সন দেখায়, তখন কি হবে এটিএম বা বার বা মিলিমিটার মার্কারি এগুলোতে তো আমরা দেখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমরা এই এককগুলো নিয়ে পরিবেশ রসায়নের কথা বলেছি, এরপর আমি আলাদা একটা ভিডিওতে তোমাদের এককগুলো দেখিয়ে দিব, খুব সুন্দরভাবে দেখবা তুমি, এরপর আর আটকাবেই না। কেএইচ কি বলতো, হেনরি ধ্রুবক। তাহলে হেনরি ধ্রুবকের একক কি, এটার একক হচ্ছে মোল পার লিটার, এটার একক হচ্ছে এটিএম। তাহলে হেনরি ধ্রুবকের একক কি হবে, সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা এর মধ্যে, একক মোল পার লিটার বা মোল, আর এখানে কি বলতো এটিএম। তাহলে এটার একক কি হবে, হেনরি ধ্রুবকের একক হবে লিটার পার এটিএম। বুঝো নাই, এটা মোল পার লিটার, এটা এটিএম, তাহলে কি মোল পার লিটার পার এটিএম, অথবা এম পার এটিএম, এম পার এটিএম। কেমন, অথবা এম পার এটিএম, একটু দেখো হয়েছে মনে হয় এটুকু। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে হেনরি ধ্রুবক কি, পি ইকুয়াল 1 এটিএম এ এস যত তাকে বলা হয় কি, আমরা ফিজিক্সে এরকম পড়েছি না, প্রেশার 1 এটিএম হলে। তাহলে দেখো তো এটাকে আমরা কি বলতে পারি, প্রেশার 1 এটিএম হলে দ্রাব্যতা এস ইকুয়াল কেএইচ। এর মানে কি, নির্দিষ্ট তাপমাত্রায় 1 এটিএম চাপে যে দ্রাব্যতা, ওটাকে বলছি আমরা হেনরি ধ্রুবক। বুঝা নাই, আমি ওকে 1 এটিএম দিলেও যত দ্রবীভূত হবে, 5 এটিএম দিলে আরো বেশি দ্রবীভূত হবে, 10 এটিএম দিলে আরো বেশি হবে, 0.5 এটিএম দিলে আরো কম হবে। আমি 1 এটিএম এর যে দ্রাব্যতা, ওটাকে বলছি হেনরি ধ্রুবক। ঠিক আছে, 1 এটিএম চাপে যে দ্রাব্যতা, হেনরি ধ্রুবক। এগুলো তো আসলে ছোটখাটো কোয়েশ্চেনগুলো আসে না, বুঝছো, কেমিস্ট্রিতে আর না হয় এগুলো আসলে তখন এই টপিকটা আরো স্টুডেন্টরা ভালোভাবে পড়তো। তাহলে 1 এটিএম চাপে যে দ্রাব্যতা, এটাকে আমরা বলছি কি হেনরি ধ্রুবক। তুমি একক দেখেই বলো, এককটাই তুমি দেখো, মোল পার লিটার পার এটিএম, এর মানে পার এটিএম চাপে যে দ্রাব্যতা, ওইটাকে আমরা বলছি কি হেনরি ধ্রুবক। পার এটিএম চাপে যে দ্রাব্যতা, এটাকে আমরা বলছি কি বলতো, হেনরি ধ্রুবক। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, একটু দেখো। এবার আমরা একটা ম্যাথ করি এখান থেকে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে নাইট্রোজেন গ্যাস দ্রবীভূত হয়, হেনরি ধ্রুবক কত দেয়া আছে, একটা টেম্পারেচার দেয়া আছে। এর কারণ হচ্ছে একটা টেম্পারেচার ফিক্সড রাখতে হবে, না হয় টেম্পারেচার পরিবর্তন হলে দ্রাব্যতা কি হবে, পরিবর্তন। নাইট্রোজেন গ্যাস দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে শুধু নাইট্রোজেন গ্যাস দ্রবীভূত হচ্ছে, হেনরি ধ্রুবকের মান দেয়া আছে 2.539 × 10⁻⁶ এত মোল পার লিটার পার এটিএম বা মোলার পার এটিএম। ওই তাপমাত্রায় এত চাপে, তাহলে নাইট্রোজেন গ্যাসের দ্রাব্যতা কত। তাহলে আমাকে পি দেয়া আছে, আমাকে কি দেয়া আছে বলতো, হেনরি ধ্রুবক দেয়া আছে, আমাকে বলেছে দ্রাব্যতা কত। এমসিকিউর জন্য একদম পারফেক্ট ম্যাথ, তাই না, পারফেক্ট ম্যাথ। বাট হাজারি স্যারের বই এটা দেখায়নি। তাহলে হেনরির সূত্র হতে এস ইকুয়াল কি হবে, কেএইচ প্রপোর্শনেট পি, এর মানে এস ইকুয়াল কেএইচ ইন্টু পি। তাহলে এস আমরা বের করব, কে দেয়া আছে কি 2.539 × 10⁻⁶, এটা হচ্ছে কত 1.25। এটা এমনি বুঝাই হচ্ছে কি 1 এটিএম এ কত, তাহলে 1.25 এটিএম দিলে কাজ হয়ে যাবে। বুঝা নাই, আমি এককগুলো কাটাকাটি করে দেখাই। এটার একক হচ্ছে কি এত, তাহলে পার এটিএম এর সাথে কি এটিএম কাটা, তাহলে থাকে কি বলতো, এটার একক দ্রাব্যতার একক কি, অনেকগুলো আছে, এর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে মোলার বা মোল পার লিটার। তাহলে 2.539 × 10⁻⁶ মোলার। এটুকু একটু লিখে নাও সবাই। ঠিক আছে, এটা কিসে আসতে পারে, এমসিকিউর জন্য, গতও দিতে পারে, কেমন, গত দিতে পারে।
মাঝে মধ্যে ছোট ম্যাথ 3 নম্বরে দিয়ে দিবে, তাহলে বলবা হেনরি সূত্র, আমরা জানি বলবা না, বলবা হেনরি সূত্র থেকে। এর আগে প্রদত্ত ডেটা পি ইকুয়াল চাপ পি ইকুয়াল 1.5 এটিএম, হেনরি ধ্রুবক কে সমান এত, এইচ বুঝিয়েছে হেনরি। এটা করেছো সবাই? এবার একটা ম্যাথ করছি, আগে দেখো এই ম্যাথটা করলে আমাদের কনসেপ্টটা একদম খুব ভালো স্পষ্ট হবে। এটা করলে আমাদের কনসেপ্টটা খুব ভালো স্পষ্ট হবে। একটু দেখো, একটি কোমল পানীয়ের মধ্যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এত চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত আছে। বোতলের চিপি খুললে প্রেসার কি হবে? কমে যাবে। চাপ কি হবে বলতো? এত হলে। চাপ এখন আগে ছিল এত, পি ছিল এত, এটা হচ্ছে কি বলতো? পি প্রাইম। এটা ছিল পি, এটা কি হয়ে গেছে বলতো? চাপ কমেছে, এখন রিডিউস প্রেসার। বলছে 250 ml দ্রবণ থেকে কত মোল কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসবে? কেমন? হেনরি ধ্রুবকের মান এত দেয়া আছে, মানে কেএইচ এর মান তোমাকে দেয়া আছে। অর্থাৎ আমার কোল্ড ড্রিঙ্কসটা কত দিয়েছে, তোমরা কোল্ড ড্রিঙ্কস কতটুকু খেতে অভ্যস্ত? অনেকে অনেক বেশি খেয়ে ফেলো, কোল্ড ড্রিঙ্কস বেশি খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়াই খারাপ। কেমন? আর যারা বাসায় বয়স্ক আছে ওদের জন্য তো খাওয়া, তোমাদের জন্য খাওয়া খুব খারাপ, খুব খারাপ। মানে খারাপ বলে ভুল হবে, ভালোই খারাপ। তো আমরা তো আসলে খারাপ অনেক জিনিস আসলে খাই, তো এগুলো কমালে দেখবা হচ্ছে তোমার যে কোনো কিছু, তোমার পড়ালেখা বললো, হেলথ, এগুলো তো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলোর ক্ষেত্রে দেখবে অনেক ইমপ্রুভমেন্ট আসবে। কেমন? তো একটা দেখো তো কি আছে, 250 ml থেকে কত মোল কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসবে? হেনরি ধ্রুবকের মান দেওয়া আছে 1.75 × 10⁻²। মানে বুঝো দুইটা কেস, একটা হচ্ছে কি এটা বোতলটা কত, বোতলটা 1 লিটার না, হাফ লিটার না, এটা কত 250 ml, ধরো ছোট মজুর বোতল। এই কি হয়েছে? মজো জঘন্য, বুঝছো? অত ভালো লাগেও না এটা। যাই হোক, ধরো 250 ml একটা বোতল নিলাম, এরপর এখানে নিলাম, এখানে ঢাকনাটা লাগানো ছিল, এখানে ঢাকনাটা লাগানো ছিল, ঠিক আছে, আর এটা কি আছে? ওপেন। ঠিক আছে, 250 ml বোতল। তো এখানে প্রেসার দেওয়া আছে যেটা, এখানে প্রেসার কি হয়ে গেছে? কমে গেছে। এখানে প্রেসার পি প্রাইম সমান কত? 1.05 এটিএম। এখানে পি সমান কত? 2.65। এখানে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত আছে, নিঃসন্দেহে এখানে কি কার্বন ডাইঅক্সাইড অনেকগুলা বের হয়ে গেছে, কম দ্রবীভূত আছে। এখন তোমাকে জিজ্ঞেস করেছে কত মোল কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসবে। কার্বন ডাইঅক্সাইড যে বের হয়ে গেছে, কত মোল বের হয়ে আসবে। দেখছো খুব সুন্দর ম্যাথ এই টপিকের উপর। এই ম্যাথটা করলেই মোটামুটি আমাদের হয়ে যায়। তাহলে দেখো তো, এরপর একটি ছোট ম্যাথ দেখাবো জাস্ট এমসিকিউর জন্য। তাহলে এখানে দেখো তো, এটা হচ্ছে এত চাপে, এস ইকুয়াল আমরা কি লিখতে পারি? কেএইচ ইন্টু পি। হেনরি ধ্রুবক তো একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফিক্স, তাহলে 1.75, পি হচ্ছে 2.65। 1.75 × 10⁻। এত মোলার, এর মানে এত মোলার মানে কি? এত মোল পার লিটার, যে কথা ক্যাপিটাল এম একই কথা, 0.0460। এবার দেখো এস এস প্রাইম সমান আমরা কি লিখতে পারি? এস প্রাইম সমান আমরা কি লিখতে পারি? এস প্রাইম সমান আমরা লিখতে পারি কেএইচ ইন্টু পি প্রাইম। কেএইচ এর মান তো কনস্ট্যান্ট, .75 × 10⁻² ইন্টু প্রেসার এখন কত? 1.05। তাহলে দ্রাব্যতা অবভিয়াস কি হবে? কমবে, 1.05, 0.0 পার লিটার। সুতরাং বেরিয়ে আসবে, দেখো, সুতরাং দ্রাব্যতা কমেছে, কমেছে কতটুক? এস প্রাইম, এস মাইনাস এস প্রাইম, আগে বেশি ছিল, এখন কি হয়েছে? কমেছে, 0.05
63 মাইনাস 0.018375, অনেকগুলো লিখছি তাই না? তাহলে এবার কত দেখো তো, 0.0463 মাইনাস 0.279 এত মোল পার লিটার। ম্যাক্সিমামে এটুকু অ্যান্সার লিখে দিবি, এটা ভুল। মানে প্রেশার কমিয়েছে, দ্রাব্যতা কমেছে, প্রতি লিটারে ওর এত মোল কমেছে, এর মানে এটা বের হয়ে আসছে। কিন্তু তোমাকে বলেছে 250 ml থেকে কতটুকু, 250 ml থেকে কতটুকু। তাহলে এখানে কি করবা বলো তো, এখানে দেখো এখানে কি করে দিবে, এটা হচ্ছে পার লিটারে। তাহলে 250 ml মানে কত, 0.25, তাহলে এত মোল। ঠিক আছে, তাহলে 250 ml থেকে বের হয়ে এটা হচ্ছে প্রতি লিটার, 1 লিটার থেকে বের হয়ে আসে কত, এত মোল পার লিটারে। 1 লিটার মানে 1000 ml। ঠিক আছে, 1 লিটার এখন হচ্ছে কত, 250 ml। 250 ml মানে কত, 0.25। তাহলে 250 ml হলে এটা কত হয়, 6.975 tan inverse 3 মোল। মানে বুঝছো? তোমরা বুঝছো কিনা আমাকে জানাবা। এখানে প্রেসার ছিল বেশি, দ্রাব্যতা পেয়েছি একটা মান, প্রেসার কমেছে, দ্রাব্যতাও কমেছে, পরিবর্তন কত, আগের থেকে এটা বাদ দিলাম, তাহলে এত মোল পার লিটারে কমেছে, প্রতি লিটারে এত মোল করে কমেছে। কিন্তু আমাকে বলেছে আমার কোল্ড ড্রিঙ্কসের বোতলটা কিন্তু 1 লিটারের নেয়, কতটুকের, 250 ml এর, ছোট বোতলগুলো কেমন, 250 ml এর। প্রতি লিটার হলে এত মোল যেত, এখন 250 ml মানে কত, 0.25 লিটার। তাহলে ইন্টু 0.25 লিটার দিলে, লিটার পার লিটার কাটা 0.25 দিয়ে গুণ করলে এত আসে, 6 পয়েন্ট মাইনাস। ঠিক আছে, আশা করি ভালো মতো বুঝতে পারছো। এবার জাস্ট ছোট একটা ম্যাথ এমসিকিউর জন্য দেখিয়ে দিচ্ছে। নাইট্রোজেনের হেনরি ধ্রুবক দেওয়া আছে এত, বায়ু চাপ। ঠিক আছে, নাইট্রোজেনের জন্য হেনরি ধ্রুবক, এটা হেনরি ধ্রুবক কার, নাইট্রোজেনের জন্য। বায়ু চাপ 1 atm, কিন্তু বায়ুতে কি শুধু নাইট্রোজেন আছে, তোমাদের এটা বুঝতে হবে। বায়ুতে নাইট্রোজেন ছাড়া অনেক উপাদান আছে, নাইট্রোজেনের পরিমাণ বেশি, ধরো 78%, কেমন, বা ধরো প্রায় 80% হলে 0.8 atm। নাইট্রোজেনের দ্রাব্যতা কত, এখন আমার 1 atm নিব নাকি ওর মোল ভগ্নাংশ যেটা 0.8, যারা আংশিক চাপের কনসেপ্টটা জানো, অর্থাৎ পরিবেশ রসায়ন পড়েছো বা রাসায়নিক পরিবর্তন পড়েছো, তারা আংশিক চাপ বলতে হয়। আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোট চাপ হচ্ছে 1 atm, নাইট্রোজেনের পরিমাণ 1 এর ভিতর হচ্ছে 0.8 বা 100%-এর ভিতর 80%, তাহলে ও চাপ কি দিবে বলতো, 1 atm এর 80% দিবে। 1 atm এর 80% এর মানে 1 ইন্টু কত, 0.8, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে নাইট্রোজেনের চাপ কত, শুধু নাইট্রোজেনের জন্য চাপ কত, 0.8 atm। তাহলে এখানে দেখো তো, দ্রাব্যতা সমান আমরা কি লিখতে পারি, নাইট্রোজেন দ্রাব্যতা সমান, এখানে কি লিখবো, চাপ। কোন চাপ, টোটাল চাপ লিখলে হবে না, নাইট্রোজেনের যে চাপ শুধু এটা লিখতে হবে, কেমন, এটা হচ্ছে ফর এমসিকিউ। তাহলে এখানে এস সমান কি হবে দেখো তো, এই দ্রাব্যতাটাও হেনরি ধ্রুবকটা কার, শুধু নাইট্রোজেনের জন্য, পুরো বায়ুর জন্য না, শুধু নাইট্রোজেনের জন্য। তাহলে 8 ইন্টু -3 এত মোল পার এটিএম, তাহলে এটা হচ্ছে কত, 0.8 atm। তাহলে এটা কাটা গেলে দেখো হাতে ক্যালকুলেশন হয়ে যাবে, 8 8 64, এটাকে আমরা কি লিখতে পারি, দেখো হাতে ক্যালকুলেশন যদি ঢাকা ভার্সিটিতে আসে, 8/10, তাহলে 8 8 কত, 64। এটার এদিকে গেলে কি হবে, tan ইনভার্স 64-কে 10 দিয়ে ভাগ করলে, পাশেরটায় 10 দিয়ে গুণ করবো, তাহলে 6.4 ইন্টু tan ইনভার্স 10 দিয়ে ভাগ করলে, এখানে 10 দিয়ে গুণ করবে 3। ঠিক আছে না, 8 8 64, তো এটা কত, tan ইনভার্স কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। 64 ইন্টু tan ইনভার্স 4 অথবা 6.4 ইন্টু tan ইনভার্স 3। ক্যালকুলেটারও একটু চেক দিই, বুঝছো মনে হয়, ঠিক আছে, বুঝছো মনে হয়, এটা এমসিকিউতে দিয়ে দিই।
ঠিক আছে, তো হয়ে গেছে। এই টাইপ থেকেও কিন্তু বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন আসে না, আগের টাইপ পর্যন্ত বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন আসে। ঠিক আছে, আগের টাইপ পর্যন্ত বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন আসে, এই টাইপ থেকেও আসে না। তো আজকে এইটুক, ঠিক আছে, আজকে এইটুক আমাদের কিন্তু চ্যাপ্টার শেষ বলতে গেলে। ঠিক আছে, আর দুইটা ক্লাস বা তিনটার মধ্যে আমরা পুরোপুরি শেষ করে ফেলবো।